পড়াশোনা করছি, ডেট দিয়ে দিয়েছে তো এক্সামের, ব্যাস এবার পড়াশোনাটা শুরু হবে। হবে তো এবার? ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ, বলছি আজকে আমাদের বায়োলজির যে ক্লাস শুরু হচ্ছে, বায়োলজিতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে জেনপাসে প্রত্যেক বছরে যে চ্যাপ্টার গুলোতে বেশি ওয়েটেজ থাকে, অর্থাৎ যে চ্যাপ্টার গুলো থেকে বেশি কোশ্চেন প্রত্যেকবার আমরা পাই, সেই চ্যাপ্টার গুলোকে আমরা আগে কভার করব, যাতে ওই চ্যাপ্টার গুলোকে আগে আমরা শক্তপোক্ত করব, যাতে আমাদের স্টুডেন্টরা ওখান থেকে 95% 90% কমন পায়। বাকি যে চ্যাপ্টার গুলো থেকে অল্প কোশ্চেন বিগত বছরগুলোতে এসছে, সেই চ্যাপ্টার গুলো আমরা করব, কিন্তু সেগুলো শেষের দিকে করব। প্রথমে আমরা যে চ্যাপ্টার গুলো থেকে আমাদের এক্সপার্টাইজ বা আমাদের যে এত বছরের এক্সপিরিয়েন্স, সেখান থেকে যেটা আমরা উপলব্ধি করেছি যে এই চ্যাপ্টার গুলো থেকে এই বছরে কোশ্চেন বেশি এসছে, 2025-এ কোন কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে এবং কোন জায়গা থেকে আসবে, কোন পার্টটা পড়লে আমরা বেশি কমন পাবো, আমরা কিন্তু স্টুডেন্টকে এই শেষ মুহূর্তে সেই জায়গাটাকেই মার্ক আউট করে দেবো যে কোন স্পেশাল জায়গাটাতে আমাদের কোশ্চেন বেশি হবে এবং কোন জায়গাটাতে আমরা জোর দেবো, এক একটা চ্যাপ্টারের মধ্যেও কোন জায়গাটা বেশি করে পড়বো, এবং সেই চ্যাপ্টারের সেই জায়গা থেকেই কিন্তু আমরা বেশি করে চর্চা করব, মক টেস্ট করব, এবং ওই জায়গাটা থেকে যেন একটাও কোশ্চেন আমাদের আনটার্নড না থাকে, অর্থাৎ সমস্ত কোশ্চেন যেন আমরা কমন পাই। 80 থেকে 90% কোশ্চেন কমন পেতে গেলে সব চ্যাপ্টার পড়ার দরকার হয় না। আমরা যদি তার মধ্যে কনসাইজ করে যে চ্যাপ্টার গুলো পড়াবো, সেই চ্যাপ্টার গুলো আমাদের মানে আমাদের যে অভিজ্ঞতা, সেই এক্সপিরিয়েন্স থেকে যেন স্টুডেন্টরা 80-90% কোশ্চেন কমন পায়, সেটা মাথায় রেখেই পড়াবো, এবং চ্যাপ্টারের কোন জায়গা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে, কোন জায়গাটা সবচেয়ে বেশি করে পড়তে হবে, সেই জায়গাটা কিন্তু ওদের হাইলাইট করিয়ে দেবে। যে কোন কোন চ্যাপ্টার মেনলি ইম্পর্টেন্ট সেগুলো আমরা প্রথমে করাবো, যেগুলো লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো পরের দিকে করাবো, এবং প্রথম দিক থেকে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আমরা করাচ্ছি সেই চ্যাপ্টারের কোন জায়গা থেকে কোশ্চেন গুলো হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের রেফারেন্স দিয়ে একটু ওদের হাইলাইট করে দেবেন যে প্রিভিয়াস ইয়ারে কোন কোন জায়গা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এসছে, সেই জায়গাগুলোকে ওদের যেন বেশি করে পড়তে হবে, এবং সেই জায়গাগুলো পড়ার মধ্যে দিয়ে ওদের ওই নোটে সেই জায়গা বা পেজ নাম্বার দিয়ে বলে দেবেন যেন হাইলাইট করে নেয়, এই জায়গাগুলো যেন ওরা খুব মন দিয়ে পড়ে। আপনি ওটা ওদের মার্ক করে দেবেন, মনে করুন 3 নম্বর পাতা, 5 নম্বর পাতা, 12 নম্বর পাতার কোন জায়গায় আছে সেটা একটু ওদের বলে দেবেন, ওরা সেখানটা হাইলাইট করে নেবে যে এই জায়গাটা বারবার রিভিশন করতে হবে, কারণ আগামী 2025-এর পরীক্ষায় কিন্তু এখানেই সব থেকে বেশি কোশ্চেন আমরা পাবো। আমাদের এখানে প্রত্যেক বছর যেভাবে 80-90% কোশ্চেন সবাই কমন পায়, যে স্ট্র্যাটেজিতে পায়, সেই স্ট্র্যাটেজিটাই কিন্তু আমরা এবারেও মেনটেন করব। সেইটা কিন্তু এবারে আপনার দায়িত্ব যে ওদের বারবার জেল পাসের যে এরিয়াটা, যে এরিয়া থেকে বেশি কোশ্চেন এবারে আসবে বা যেখান থেকে আসার সম্ভাবনা থাকে, সেই জায়গাটা কিন্তু ওদের মার্ক করে দেবেন, মেনশন করে দেবেন, হাইলাইট করে দেবেন। আর নন ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে আসতেও পারে নাও আসতে পারে, সেগুলো আমরা পরের দিকে পড়াবো। আর যেগুলো একদম আসবেই যে চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন, সেই চ্যাপ্টার গুলোকে আমরা আগে করব এবং ভালো করে করব। ওকে ম্যাডাম? থ্যাংক ইউ ম্যাডাম, আপনি স্টার্ট করুন ম্যাডাম। তো স্যার যেটা বললেন তোরা নিশ্চয়ই শুনেছিস, তো সেটা আমি মাথায় রেখে 11-এর 3টে চ্যাপ্টারকে আমি ধরে আজকে শুরু করছি। একটা হচ্ছে সেলুলার বায়োলজি, সেল ডিভিশন দুটো দিকে, আর একটা হচ্ছে তো ব্রিদিং অ্যান্ড যেটা হিউম্যান ফিজিওলজি, ভীষণ ইম্পর্টেন্ট 3টে চ্যাপ্টার। তো আমি সেল থেকে স্টার্ট করছি। নোটস থাকলে খুবই ভালো হতো, যদি নাও থাকে কোনো অসুবিধা নেই। আমরা একদম ফার্স্ট থেকে আমরা খুব কনসাইজ ভাবে বেসিক্যালি স্যার যেটা বললেন যে কোয়েশ্চেন মোডে কিংবা রিলেটেড মোডে যে জায়গাগুলো আমাদের ভীষণভাবে টাচ না করলে নয়। ম্যাডাম চ্যাপ্টার নেমটা একটু হ্যাঁ বোর্ডে মেনশন করে দেবেন ম্যাডাম প্লিজ। হ্যাঁ থ্যাংক ইউ। স্টার্ট করছি ক্লাস 11টা দিয়ে স্টার্ট করছি আমরা আমাদের পড়ানোটা আজকে। তো আমি 11-এর মেইন যে চ্যাপ্টার্স গুলো সেগুলো দিয়েই আমি স্টার্ট করছি। বিভিন্ন এরিয়া থেকে আমি কিন্তু কভার করব। ফার্স্ট এরিয়া হচ্ছে সেল বায়োলজি থেকে, যেখান থেকে একটা হিউজ মার্কসের কোয়েশ্চেন আছে, যেটা হচ্ছে তো সেল প্লাস সেল বায়োলজি মানে সেল ডিভিশন। এখান থেকে একটা হিউজ মার্কসের কোয়েশ্চেন আছে, ইনক্লুডিং নিট, ইনক্লুডিং জেনপাস, সবেতে সেল ডিভিশন থেকে কোয়েশ্চেন আসে। এটা তোরা জানিস লাস্ট ইয়ারের 5 থেকে 6টা কোয়েশ্চেন আমরা মেইনলি দেখে এসেছি, যেগুলো কোর সেল ডিভিশন থেকে
কলাম ম্যাচিং সেল থেকে কিছু অর্গানিক্স রিলেটেড কোশ্চেন এসেছিল, আর ব্রিদিং রেসপিরেশন যখন বলবো তখন আমি করে নেবো। তো ফার্স্ট আমি সেল আর সেল ডিভিশন থেকে স্টার্ট করছি। তো যখনই আমি বলছি সেল, অলরেডি আমরা ক্লাস 7-8 থেকে পড়ে এসেছি স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট, গঠনগত কার্যগত একক, কোষ। এটা কেউ ইংলিশে আছিস? ইংলিশে কেউ লিখে হবে। ম্যাম ম্যাম কার্যগত একক হচ্ছে কোষ। এই কোষের যখন গঠনগত হ্যাঁ হ্যাঁ হ্যালো ম্যাম আমি ইংলিশে। ওকে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট হচ্ছে সেল। Mainly আমরা জানি the scientist who has proposed the idea of the cell theory, কোষ তত্ত্ব কিংবা কোষবিদ, যেটাকে আমরা সেল থিওরি বলে থাকি। এখান থেকে আমাদের মেইনলি সায়েন্টিস্ট স্লেন্ডার এন্ড সোয়ান, খুবই পুরনো কিন্তু খুব কমন কনসেপ্ট, বাট আমাদের নামটা মনে রাখতে হবে। স্লেন্ডার SCHLEIDER, স্লেন্ডার, সোয়ান। These two scientists has proposed the idea of the cell theory, কোষ তত্ত্বের আইডিয়া দিয়েছিলেন। কোষ তত্ত্বে মেইনলি ওনারা বলেছিলেন যে কোনো একটা কোষ যখন তৈরি হচ্ছে প্রি এক্সিস্টিং সেল, মানে আগে যে কোষ ছিল এটা যদি একটা নর্মাল কোষ হয়, মাদার সেল, তো মেইনলি বলতে মাদার সেল থেকেই ডটার সেল তৈরি হতে পারে। দিস ইজ দ্য সেল থিওরি সেট দ্যাট। আমরা সেল থিওরিটা একটুখানি দেখে নেবো। মেইনলি কে প্রপোজ করেছিল সেটা আমরা দেখে নেবো, নোটসে যথেষ্ট ভালো করে দেওয়া রয়েছে। স্লেন্ডার এন্ড সোয়ান। পরবর্তীকালে আমরা মেইনলি সেলটাকে কি কি ভাগে ভাগ করা যায়, বা কোষকে আমরা টোটাল একটা কোষকে আমরা ফ্রেম যদি করি, সে যদি একটা কোষের গঠন হয়, কোষটাকে যদি আমরা ফ্রেম করি, সবাই একটু নিজেকে মিউট করো, যদি কিছু বলার থাকে তবে আনমিউট করো। তিনটে মেইন চারটে ভাগে আমরা ভাগ করে থাকি। একটাকে আমরা বলি সেল ওয়াল, কোষ প্রাচীর অংশ, পর্দা, সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, আর অর্গানিক, মানে হচ্ছে কোষ সংলগ্ন। ঠিক আছে, তাহলে আমরা যখনই কোষকে ভাগ করবো, কোষ প্রাচীর, কোষ পর্দা, সাইটোপ্লাজম, কোষ অঙ্গাণু, এই চারটে ভাগে আমরা মিলিয়ে ভাগ করে দেয়। কোষ অঙ্গাণুর ক্ষেত্রে কিছু কিছু তফাৎ আছে, ডিফারেন্স আছে, সেখান থেকে আমাদের কোয়েশ্চেন আসতে পারে। কোষ অঙ্গাণু যখনই বলবো, একটা আমাদের প্রোক্যারিওট আর একটা ইউক্যারিওটের কথা সবসময় মনে রাখতে হবে। কি তফাৎ আমাদেরকে চট করে কেউ বল, প্রোক্যারিওট আর ইউক্যারিওটের সেল অঙ্গাণুর মধ্যে তফাৎ কি থাকে, বেসিক ডিফারেন্স কি থাকে বল? শুধু এক রকমের তফাৎ। মেইনলি মনে রাখবে কোষ অঙ্গাণু, প্রোক্যারিওট আর ইউক্যারিওটের ক্ষেত্রে যত রকম কোষ অঙ্গাণু আছে যেগুলোতে পর্দা থাকে না, মেমব্রেন বাউন্ড থাকে না, পর্দাবিহীন কোষ অঙ্গাণু প্রোক্যারিওটের ক্ষেত্রে থাকে, আর পর্দাযুক্ত কোষ অঙ্গাণু ইউক্যারিওটের মধ্যে থাকে। ওদিকটা মোটা একদম পারফেক্ট রাইবোজোম, যেটা পর্দাবিহীন একটা কোষ অঙ্গাণু, যেটা বলতো সমস্যা। রাইবোজোম হচ্ছে এদের ক্ষেত্রে কমন, প্রোক্যারিওট ইউক্যারিওটের ক্ষেত্রে। ওকে, তো এবার আমরা নেক্সট ব্যাপারে চলে যাই। তাহলে এখান থেকে আমাদের কোয়েশ্চেন মোডে কি রকম আসতে পারে, সেল থিওরির প্রভাব থাকলে, সেল থিওরিটা একটু কথাটা কম বল। ম্যাডাম অফলাইনে যারা কথা বলবে স্ট্রেট অ্যাওয়ে ক্লাসের বাইরে বার করবেন। অফলাইনে যারা ক্লাসে কথা বলবে স্ট্রেট অ্যাওয়ে আপনি ক্লাস থেকে বার করে দেবেন। ক্লাস চলাকালীন কোনো রকমের ডিস্টারবেন্স অ্যালাউ করবেন না এবার। ওকে স্যার, থ্যাংক ইউ। সেলের ক্ষেত্রে কোষ প্রাচীর, কোষ পর্দা, সাইটোপ্লাজম, কোষ অঙ্গাণু, এই চারটে ভাগে আমরা ভাগ করে থাকি। কোয়েশ্চেন আমাদের সেল থিওরি থেকে আসতে পারে, সেল থিওরিতে বলছে এটা কি, অ্যাসাসিং রিজন কোয়েশ্চেন আসতে পারে, প্রভাবটা কি সেল থিওরি।
নেক্সট আমরা কোষপ্রাচীর, কোষপর্দা, কোষ অঙ্গাণু আর সাইটোপ্লাজম এই চারটে ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে অঙ্গাণু কিংবা কোষের ফ্রেমটাকে ভাগ করা হয়। আর কোষকে যদি ভাগ করিস, আমরা জানি দু ধরনের কোষ হয়, একটা হচ্ছে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। ভেরি গুড। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক কোষ থেকে কিন্তু এবারে কোয়েশ্চেন আসবে, কারণ প্রোক্যারিওটিক কোষের এখনো পর্যন্ত বছর দুয়েক হলো কোনো কোয়েশ্চেন নেই। তো আমরা একটু প্রোক্যারিওটিক কোষের বেসিক জিনিসগুলোর দিকে আমরা একটু দেখি। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে টোটাল যদি আমি প্রোক্যারিওটিক কোষকে দেখি, আমি এটাকে মেইনলি কতগুলো ভাগে ভাগ করি। Prokaryotic মানে the most common structure, that is the bacterial cell. Bacterial cell হচ্ছে একটা perfect example of the prokaryotic cell. যাদের মধ্যে কোনো পর্দা ঘেরা অঙ্গাণু থাকে না, প্রচুর পরিমাণে রাইবোসোম থাকে, আর এদের ক্রোমোসোম মেটেরিয়ালটা নিউক্লিওয়েড গ্রুপে বিস্তৃত থাকে। So let's talk about the prokaryotic cell. আমি কোশ্চেন মোডে তোদের বলে দিচ্ছি। prokaryotic cell কে আমরা মেনলি তিনটে ভাগে ভাগ করে যাই। নাম্বার 1 is the glycocalyx. কোশ্চেন আসবে, ভীষণ ইম্পর্টেন্ট। আমি ইংলিশটা লিখছি, বাংলা হয়তো ভুল হতে পারে বানানটা। গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স কি জাস্ট বলছি, এখান থেকে ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে। সেকেন্ড হচ্ছে কোষ প্রাচীর মানে সেল ওয়াল, and the third one is the কোষ মেমব্রেন মানে হচ্ছে কোষ পর্দা। এই তিন নিয়ে আমাদের প্রোক্যারিওটিক সেল। ওকে, তো আমরা কি বলছি গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স কোষ প্রাচীর আর পর্দা। এখান থেকে গ্লাইকোক্যালিক্স আমাদের কোয়েশ্চেন আসবে। গ্লাইকোক্যালিক্স ব্যাপারটা কি? গ্লাইকোক্যালিক্স এখন হট টপিক। কোষ প্রাচীরের গ্লাইকোক্যালিক্স ব্যাপারটা হট টপিক কেন? ইট ইজ দ্য এক্সট্রা লেয়ার অন দ্য সেল ওয়াল। কোষ পর্দার, কোষ প্রাচীরের ভেতরে বাইরে একটা এক্সট্রা যে লেয়ার থাকে, দ্যাট ইজ কল্ড দ্য সেল ওয়াল। দিস ওয়ান। এটা দু রকম হতে পারে, মনে রাখবে। যদি এটা শক্ত একটা হয়, দ্যাট ইজ কল্ড দ্য স্লাইম লেয়ার। স্লাইম লেয়ার মানে একটা পিচ্ছিল লেয়ার। আমি স্লাইমই লিখছি। গ্লাইকোক্যালিক্স কোনো কোনো সময় একটা স্লাইম লেয়ার হতে পারে, আবার কিছু কিছু সময় ক্যাপসুলের মতন হতে পারে। ঠিক আছে, আমি সফট। এটা হচ্ছে একটা সফট, মানে হচ্ছে একটা সফট টিস্যু কাইন্ড অফ স্ট্রাকচার। টিস্যু বলবো না, একটা লেয়ার। এটা একটা পেপটাইডোগ্লাইকানের লেয়ার। Peptidoglycan, the chemical composition is peptidoglycan, as even the capsule is also present. এইখানটা আমি আবার বলে দিলাম, কোয়েশ্চেনের জন্য ইটস পারফেক্টলি অলরাইট কোয়েশ্চেন। Glycocalyx or prokaryotic could be exclusively present
আউটসাইড অফ দ্য সেল ওয়াল, কোষ প্রাচীরের বাইরে থেকে ইহা প্রেজেন্ট থাকে, দুটো রূপে থাকে। একটা হচ্ছে স্লাইম লেয়ার বলা হয়, যেটা পিচ্ছিল লেয়ার, আর কোনো কোনো সময় সেটা ক্যাপসুলের মতন থাকে, সেটা একটা শক্ত একটা লেয়ারের মতন গঠন করে, রাইট? এছাড়াও আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সেল মেমব্রেনের উপরে একটু জানতে হবে। কোষ প্রাচীর সেম, কোষ প্রাচীরের কিছু একটা চেঞ্জেস নেই, আমরা যখন কোষ প্রাচীর করবো তখন জানতে পারবো। প্রফেশনাল যে পর্দা মানে হচ্ছে কোষ পর্দা, কোষ পর্দার ক্ষেত্রে আমাদের একটু কিছু জিনিস এক্সট্রা জানতে হবে। কি এক্সট্রা জিনিস জানতে হবে? মনে রাখতে হবে কোষ প্রত্যেকটা স্টুডেন্ট ক্যামেরা অন করো, যারা ক্যামেরা অন করোনি তাদের আমি লিভ করাবো কিন্তু ক্লাস থেকে। সবাই ক্যামেরা অন করো, নিজেকে ভিজিবল করো। কোষ পর্দার ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখতে পাই। যদিও পার্টিকুলার কোষ পর্দা আমাদের সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়, মানে বাংলায় যেটাকে আমরা বলে থাকি সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া মানে হচ্ছে যারা সবুজ শৈবাল, গ্রিন মানে ব্লু গ্রিন অ্যালগি আমরা যেটাকে বলে থাকি, সবুজ নীল শৈবাল, সেই রকম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একরকম হয়ে থাকে। আর নর্মাল যে ব্যাকটেরিয়া হয়, নর্মাল ব্যাকটেরিয়া মানে বাকি যে ব্যাকটেরিয়া হয়, সেখানে কিন্তু পর্দাটা একটু আলাদা। কি আলাদা? এখান থেকে কোয়েশ্চেন আসে। The specific thing which is called mesosome. এটা এক্সক্লুসিভলি প্রেজেন্ট ইন নর্মাল ব্যাকটেরিয়া, যেখানে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এরা সবাই রয়েছে। সেই পার্টিকুলার জায়গাতে মেসোজোম এই ব্যাকটেরিয়াটা মেইনলি উপস্থিত থাকে। এই পার্টিকুলার যে স্ট্রাকচারটা দেখছো মেসোজোম, কেমন ভাবে জানবে? এই যে কোষ পর্দার যে অংশটা এইরকম ভাবে এক্সটেন্ড হয়ে এরকম মেসোজোম গঠন করে। দিস ইজ মেসোজোম। এই অংশ, রাইট? এই যে মেসোজোম যে গঠনটা তোমরা দেখছো, মেসোজোমের কাজ কি? ছোটবেলা থেকে আমরা মেনলি টিচার হিসাবে পড়াই স্কুলে 7-8 লেভেলে। মেসোজোম কোষের শ্বসনে সাহায্য করে। মনে রাখবে শুধু শ্বসনের ক্ষেত্রে মেসোজোম কাজ করে না, মেসোজোম শ্বসন ছাড়াও আরো 2-3টে কাজে মেনলি হেল্প করে থাকে, যেটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি সেল ওয়াল মানে কোষ প্রাচীর গঠনে সাহায্য করে। নেক্সট যেটা তৈরি করতে সাহায্য করে কিছু উৎসেচক, ক্ষরণে, আর শ্বসনে। সো রিমেম্বার, আবার আমি বলছি, Glycocalyx আর ব্যাকটেরিয়া উইথ দেয়ার মেসোজোম স্ট্রাকচার, যেখানে মেসোজোমের কাজগুলোকে আমরা এখানে উল্লেখ করেছি। এখান থেকে ভীষণ ইম্পর্টেন্ট এমসিকিউ আসে যে নিচে নিম্নলিখিত কোন কাজটি মেসোজোম করে না কিংবা কিসের সাথে যুক্ত। স্টুডেন্টদের একটা সিম্পল আইডিয়া আছে। হ্যাঁ, কেউ কিছু বলছো? ম্যাম এই টার্মস গুলো একটু ইংলিশে বলে দেবেন? কোনটা বল? মেসোজোমের যে কাজগুলো। সেলুলার গঠন, উৎসেচক ক্ষরণ, সিনথেসিস অফ এনজাইম, secretion of enzyme, and this is respiration. This is respiration, secretion of enzyme, and this one is the cellular formation. Okay, ঠিক আছে? তো এইখান থেকে তাহলে আমাদের মোটামুটি একটা বেসিক আইডিয়া হলো। বাকি কি রইলো? বাকি আরো দুটো জিনিস রইলো, একটাকে বলে পিডি আর একটাকে বলে পিডি। কি সেই জায়গাটা দেখে নাও। টোটাল যদি আমরা ব্যাকটেরিয়ার গঠন দেখি, এখানে বিশেষ ধরনের গঠনের আকার আমরা দেখতে পাই। এই গঠনের আকারগুলোর ক্ষেত্রে মেইনলি ফিলামেন্ট, ফিলামেন্ট বাংলাতেও ফিলামেন্ট হবে, পিলি আর ফিমব্রি। ফিলামেন্ট, পিলি, ফিমব্রি এই তিনটে জিনিস কিন্তু মেইনলি প্রেজেন্ট ইন কেস অফ সেল ওয়াল। এগুলোও কিন্তু সেল ওয়ালের ক্ষেত্রে থাকে। মনে রাখবে পিলির একটা অদ্ভুত ইম্পর্টেন্ট ফাংশন রয়েছে। কি ইম্পর্টেন্ট ফাংশন রয়েছে? এখান থেকে কোয়েশ্চেন আসে, এমসিকিউ এ ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পিলি থেকে আসে। পিলি কি কাজে লাগে? পিলি জননে সাহায্য করে, রিপ্রোডাকশনে, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া যৌন জননে পিলির একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ রয়েছে। কি কাজ করে? যদি এটা পিলি হয়, এটাকে আমরা সেক্স পিলি বলে থাকি। এই যদি একটা ব্যাকটেরিয়া হয়, এই একটা আরেকটা ব্যাকটেরিয়া হয়,
if they are behaving like male and female, যদিও নয়, আমি তাও বলে দিচ্ছি, they are making a kind of pathway, রাস্তা তৈরি করে, এটাকে বলে কনজুগেশন টিউব, কনজুগেশন নাল। তাই না, আমি জাস্ট বলছি ওটাকে সেক্সপিতে বলে থাকি, জাস্ট বলার জন্য দুজনের মধ্যে কনজুগেশন টিউব, কনজুগেশন নালিকা গঠন করতে পিলির একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ রয়েছে। আর ফিমরি যেটা, ফিমরিও সামহাউ রিপ্রোডাকশনে সাহায্য করে, বাট ফিমরি মেইনলি ওদের লোকোমোশনে কিছুটা হেল্প করে দেয়, মানে মুভমেন্টের কাজে হেল্প করে দেয়। বোঝা গেল? তাহলে আমি আবার একটু রিপিট করে দিয়েছি কোয়েশ্চেন মোডে। ফার্স্ট তোমরা প্রোক্যারিওটিক কোষের মধ্যে মেইনলি গ্লাইকোক্যালিক্স এর উপরে, হ্যাঁ, সেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন জননে সাহায্য করে। গ্লাইকোক্যালিক্স থেকে কোয়েশ্চেন আসবেই, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট গ্লাইকোক্যালিক্স এর পরে পর্দাটা নিয়ে আমরা পড়বো। মেসোজোম কিন্তু only exclusively present in bacteria, not in blue green algae. নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে মেসোজোম অনুপস্থিত থাকে। এদের কাজ শুধুমাত্র শ্বসন নয়, এদের কাজ উৎসেচককরণ, এদের কাজ হচ্ছে সেল ওয়াল গঠনের ক্ষেত্রে এদের পুরো কাজটা হয়ে থাকে। আন্ডারস্টুড? তো এই হচ্ছে আমাদের প্রোক্যারিওট। নাও উই আর মুভিং টু দ্য ইউক্যারিওটিক কোষ। তোমাদের যে নোটসটা পেয়েছো সফট কপি হার্ড কপি, এখানে কোষ তত্ত্বের কোশ্চেনটা ম্যাম পিলিটা আরেকবার একটু বলে দিন না। কোনটা বলো? ম্যাম পিলি থেকে কি যেটা বললেন? পিলি, পিলি হচ্ছে একটা স্পেশাল ধরনের গঠন যেটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গায়ে উপস্থিত থাকে, যেগুলো এরকম ভাবে পিলি রিপ্রোডাকশন জননে সাহায্য করে। এটা হচ্ছে পিলি কনজুগেশন টিউব, কনজুগেশন নালী গঠন করে, যার মাধ্যমে একটা ব্যাকটেরিয়ার মধ্যস্থ চিহ্ন এটা দিয়ে বাহিত হয়ে অন্য জায়গায় গিয়ে এটা জড়ো হয়। So this is all about the structure of this pili. Pili reproduction জননে সাহায্য করে। আন্ডারস্টুড? এটা জননে সাহায্য করছে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? নেক্সট আমরা চলে যাচ্ছি ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে। আমি বোর্ডটা মুছে দিচ্ছি। দেখো, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে মোটামুটি অর্গানেলিস আমরা জেনে এসেছি। তো এবার আমরা যেহেতু এক্সাম বেস ফোকাস করছি, আমাদের এক্সামে বেশ কিছু এখন হট টপিক চলছে, যেগুলোর উপরে আমাদের না জানলে নয়, সেটাকে আমরা দুটো তিনটে ভাগে ভাগ করতে পারি। Let's talk about that. যখনই আমরা একটা কোষের কথা বলছি, ইউক্যারিওটিক কোষ, ঠিক আছে? ইউক্যারিওটিক কোষের কথা আমরা যখনই বলবো, ইউক্যারিওটিক কোষ is all about organelles bound structure. ওকে, এইখানে ক্ষেত্রে আমাদের মেইনলি যেখানটা ফোকাস করতে হবে, যেমন ভাবে আমাদের কোয়েশ্চেন আসতে পারে, কিছু কিছু সিম্পল কোয়েশ্চেন যেটা খুবই জলভাত তরলম কোয়েশ্চেন, বাট আমাদের জেনে নিতে হবে প্রোটোজোয়াল স্ট্রাকচারটাকে কত ভাগে ভাগে ভাগ করতে পারি। প্রোটোজোয়াল স্ট্রাকচারটাকে ভাগ করতে পারি পর্দাযুক্ত, পর্দাবিহীন, with membrane, without membrane। ঠিক আছে? with membrane, পর্দাযুক্তকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, এখান থেকে কোয়েশ্চেন আসে। মেইনলি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডাবল লেয়ার, মানে হচ্ছে পিলি আবরণযুক্ত কোন অর্গানেলিস, আর একটা হচ্ছে ইউনিট মেমব্রেন, মানে হচ্ছে এক পর্দাযুক্ত। কোয়েশ্চেন কোন অর্গানেলিস গুলো, এখান থেকে অড ওয়ান আউট কিংবা এখান থেকে অ্যাসাসিন রিজন রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে। ডাবল মেমব্রেন স্ট্রাকচার কে মনে রাখবে, একটা কোষের তিনটে অর্গানও হতে পারে, অর্গানেলিস হতে পারে। একটা তোমরা জানো নিউক্লিয়াস, আর কি হতে পারে বলো? রাইবোসোম আর নিউক্লিয়াস কি বললি? রাইবোসোম না, মাইটোকন্ড্রিয়া।
আরেকটা কি হবে বল চট করে বল। ডাবল মেমব্রেন। প্লাস্টিড। ম্যাম প্লাস্টিড। ভেরি গুড। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে, একদম ইজি ফ্ল্যাট কোয়েশ্চেন। এখানে জেন ক্লাসে দেখবি একটা অপশন থেকে মাল্টিপল চয়েস অফ কোয়েশ্চেন থাকে, তো একাধিক উত্তর দিতে হবে। তো এটা একটা একাধিক উত্তরের পারফেক্ট কোয়েশ্চেন বাচ্চাদের জন্য। ভীষণ সিম্পল কোয়েশ্চেন, কিন্তু তোদের মতো লাইসোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দাগিয়ে দিতে পারে। তো দ্যাট ইজ রং। রিমেম্বার দিস থিং। ইউনিক মেমব্রেন, একটা মেমব্রেন স্ট্রাকচার কাদের ক্ষেত্রে হবে বল? ইয়ার, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি, বল আর বল। লাইসোজোম আর রাইবোসোম। রাইবোসোম এক্ষুনি বলি প্রোক্যারিওটে থাকে, তাহলে ইউক্যারিওটে রাইবোসোম থাকা মানে। নেক্সট হচ্ছে তো ভ্যাকিউল। ভ্যাকিউলকে বাংলায় কি বলে? ভ্যাকিউলি বলে। আর নেক্সট হচ্ছে উইদাউট মেমব্রেন, যেখানে পর্দা নেই, দেয়ার ইজ নো মেমব্রেন। কি হতে পারে? দেয়ার আর টু। ওয়ান ইজ রাইবোসোম, যেটা সবার ক্ষেত্রে কমন, and the second one is the centriole. একমাত্র কার মধ্যে থাকে বল? প্রাণী কোষে থাকে। ওকে, এখান থেকে গোটা আমি মোটামুটি তিনটে কম্বিনেশনে কোশ্চেন পেয়ে গেলাম। মেমব্রেন যুক্ত, উইদাউট মেমব্রেন। মেমব্রেন যুক্ত ক্ষেত্রে ডাবল লেয়ার, সিঙ্গেল লেয়ার, আর এটা হচ্ছে উইদাউট মেমব্রেন। তাও আবার এটা কমন সবার ক্ষেত্রে। সবার ক্ষেত্রে মানে কার ক্ষেত্রে বলিতাম? প্রোক্যারিওট, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, গাছের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে রাইবোসোম কম। যদি শোন রাইবোসোম রিলেটেড কোয়েশ্চেন আসে, রাইবোসোম কোথায় কোথায় থাকে? রাইবোসোম মেনলি কোষের মধ্যে কোথায় কোথায় থাকে? রাইবোসোম এমন একটা কোষীয় অঙ্গাণু যেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে, প্লাস্টিডের মধ্যে, সাইটোপ্লাজমের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে, ইয়ারের মধ্যে, আর ব্যাকটেরিয়ার মধ্যেও থাকে। তো সর্বত্র রাইবোসোম বিরাজমান। এভরিওয়্যার রাইবোসোমস আর প্রেজেন্ট। আন্ডারস্ট্যান্ড? এই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা কম্বিনেশন কোয়েশ্চেন পেয়ে যাচ্ছি। নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। হ্যাঁ বল। আমি বলছি রাইবোসোম কোথায় কোথায় থাকে? যদি থাকে, রাইবোসোম মনে রাখবি মাইটোকন্ড্রিয়ার ভেতরে থাকে, প্লাস্টিডের ভেতরেও থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে, গায়ে, নিউক্লিয়াসের গায়ে, ইয়ারের গায়ে থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সাইটোপ্লাজমের মধ্যে থাকবে, ব্যাকটেরিয়ার মধ্যেও থাকবে। রাইবোসোম মোটামুটি সব জায়গাতে থাকে। আন্ডারস্ট্যান্ড? তো এই হচ্ছে আমার গোটাটা হচ্ছে এই ব্যাপার। এবার আমরা মেইনলি এখন যেটা হট টপিক আসছে কোয়েশ্চেনে, দ্যাট ইজ স্পেশালি দিস সিস্টেম which is called endomembrane system অথবা GERL তন্ত্র। ওকে, GERL তন্ত্র কিংবা এন্ডোমেমব্রেন সিস্টেম নিয়ে আজকাল খুব বেশি কোয়েশ্চেন আসছে। So let's talk about endomembrane or GERL system. দেখো, আমরা কেন GERL তন্ত্রটা দিয়ে শুরু করছি? কারণ এটা এখন কোয়েশ্চেনে ভীষণ হট টপিক, সেই জন্য। তো GERL তন্ত্র, এটার আরেকটা নাম হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেম। এই সিস্টেমটার মেইনলি তো কি বলতে চাইছে আমরা একটু দেখি। আমরা যদি একটা সেলকে দেখি, একটা অ্যানিমাল সেলকে দেখি, ওটা স্ট্রাকচারের মধ্যে মেইনলি নিজের হাইলাইটেড থাকবে সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস মনে রাখবি পজিশন ওয়াইজ, শুনে নে। প্লান্ট সেলে নিউক্লিয়াস একদিকে সরে যাবে। এটা যদি একটা প্লান্ট সেল হয়, এটা যদি একটা উদ্ভিদ কোষ হয়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে মনে রাখবি বেশিরভাগ জায়গা জুড়ে যেটা থাকে দ্যাট ইজ দ্য ভ্যাকিউম। ওকে, একদম সাইডে নিউক্লিয়াস চলে যাবে। বাট প্রাণী অ্যানিমাল সেলের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াস একদম সেন্টারিং এ থাকে, মাঝখানে থাকে। তো কথা যেন মনে থাকে, ড্রয়িং বেসড কোশ্চেন ফর নিট আসতে পারে, যেন মাথায় থাকে ব্যাপারটা। পজিশনটা কেন চেঞ্জ হয়? ম্যাচিউর সেলে কিন্তু নিউক্লিয়াস মাঝখানে থাকবে না, সাইডে হয়ে যাবে। ইমম্যাচিউর সেল, ছোট কোষে কিন্তু নিউক্লিয়াস মাঝখানে থাকবে। আন্ডারস্ট্যান্ড? নিউক্লিয়াসকে জাস্ট ঘিরে যে অংশটা থাকে দ্যাট ইজ কল্ড RER, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অথবা এটাকে আমরা বলতে পারি রাইবোসোমাল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোসোমাল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন? কারণ ইয়ারের যদি স্ট্রাকচারটা আমরা দেখি, ইয়ারের ওপরে
ছোট ছোট অংশে প্রচুর পরিমাণে রাইবোজোম থাকে, যারা কিনা প্রোটিন সংশ্লেষ, যেটা আমরা ক্লাস 12 পড়ে এসেছি, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, সেন্ট্রাল ডগমা, যেখানে ট্রান্সক্রিপশনটা হয়ে এমআরএনএ যেটা তৈরি হয় সেটা কিন্তু ফাইনালি নিউক্লিওপোর, নিউক্লিয় রন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে এসে এখানে ট্রান্সক্রিপশনের পর ট্রান্সলেশনটা ঘটাতে পারে। So that is why there are always RER around the nucleus. Nucleus কে ঘিরে RER এর উপস্থিতি সব সময় মানে সম্ভব থাকতেই হবে। হলো, ঠিক আছে। তো আমরা জানি RER করছে এটা কি, বলি ম্যাম প্রোটিন তৈরি করছে, প্রোটিন তৈরি করলো, ফেয়ার না। তারপর তৈরি করার পর there is the second endomembrane system which is called the Golgi. Golgiর কিন্তু অবস্থান ভীষণভাবে ইম্পর্টেন্ট। কেন? Because Golgi is called the storage house, সঞ্চয়কারী থলি। গলগির কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন রয়েছে। গলগির যদি আমরা গঠনটা দেখি, গলগির গঠনের ক্ষেত্রে আমরা দেখবো গলগি এরকম ব্যাগের মতন হয় কিংবা স্যাকের মতন হয়, আর এইরকম ছোট 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 থলি থাকে যেটাকে আমরা ভেসিকেল বলে থাকি। ভালো করে কি লক্ষ্য করে দেয়, গলগির যে ঘটনাটা ঘটে, এই যে অংশটা সবাই একটু ভালো করে দেয়, এখান থেকে কিন্তু অ্যাসোসিয়েশন রিজন থাকে। এই যে অংশটা জাস্ট ইয়ারের পেছনে গলগির যে অংশটা থাকে, এই অংশটাকে সিস গলগি বলে। সিস গলগি মনে দাঁড়িয়ে যাবে, সিস গলগি ইয়ারের জাস্ট পেছনে থাকে। আর এর পেছন দিকে যে এইরকম বড় বড় ভেসিকলস থাকে, এই অংশটাকে আমরা বলে থাকি ট্রান্স গলগি। ভেরি গুড। মানে এখান থেকেও একটা কোশ্চেন চলে আসে, ইয়ারের কাছের যে গলগির অংশটা সেটা কোন অংশ? সিস অংশ। আর যেটা দূরের অংশ দ্যাট ইজ দ্য ট্রান্স অংশ। মনে রাখবে সিস থেকে ট্রান্সে ট্রান্সফর্ম হয়। কি ট্রান্সফর্ম হচ্ছে? প্রোটিন, এনজাইম, হোয়াটসোএভার যেটা কিনা এখানে তৈরি হয়েছে ইয়ার এর মধ্যে, দ্যাট হ্যাজ টু পাস অন টু দ্য গলগি। হয়েছে? হয়ে গেল তৈরি, এখানে সঞ্চয় করবে। এটাকে আমরা স্টোরেজ ব্যাগ বলে থাকি, সঞ্চয়কারী থলি বলি, অনেক কিছু বলতে পারি। এরপরে আমাদের যে লাস্ট এন্ডোমেমব্রেন সিস্টেম দ্যাট ইজ লাইসোজোম। লাইসোজোম ইজ প্রেজেন্ট জাস্ট বিহাইন্ড দ্য ট্রান্স গলগি। এই হচ্ছে একটা ছোট ছোট স্যাকের মতন যে অংশটা থাকে তাকে বলে লাইসোজোম। লাইসোজোমের সম্বন্ধে কিন্তু আমাদের নোটসে খুব সুন্দর করে লেখা রয়েছে, লাইসোজোমের টাইপ, ক্যাটেগরি। লাইসোজোমটা একটু ভালো করে পড়ুন নোটস থেকে, লাইসোজোম খুব ভালো করে, ভ্যারাইটিস অফ লাইসোজোমের সম্বন্ধে লেখা রয়েছে। তোদের প্র্যাকটিস থেকে একটা কোয়েশ্চেনও ছিল লাইসোজোম নিয়ে, সেটা যেন ভালো করে পড়া হয়। লাইসোজোম আমি আবার বলে দিই। তাহলে এন্ডোমেমব্রেন সিস্টেম কেন বলা হচ্ছে? বলার কারণ হচ্ছে ইয়ার উইথ গলগি উইথ দ্য লাইসোজোম এরা প্রত্যেকে মিলে যে কাজটা করে থাকে সেটা হচ্ছে এরা প্লাজমা মেমব্রেন তৈরি করতে হেল্প করছে, কোষ পর্দা গঠনে সাহায্য করছে। এই টোটাল সিস্টেমটা ক্লিয়ার হয়েছে? আন্ডারস্টুড? দ্যাট ইজ ওয়াই উই আর কল জিইআরএন তন্ত্র কিংবা এন্ডোমেমব্রেন সিস্টেম। আমি একটা পাথওয়ে দেখিয়ে দিচ্ছি যেটা থেকে আমাদের কোয়েশ্চেন আসার হাই চান্সেস আছে। সেটা হচ্ছে যে প্রোটিনটা তৈরি হচ্ছে অনেক ইয়ার এর মধ্যে, সেটা ফাইনালি যাচ্ছে কোথায়? প্রোটিনটা যেটা তৈরি হচ্ছে দ্যাট ইজ কল্ড দ্য প্যাকেজিং অফ দ্য প্রোটিন। সেই প্রোটিনটা আর থেকে আসছে গলগিতে, সিস গলগি থেকে আসছে আমার ট্রান্স গলগিতে, ট্রান্স গলগি থেকে এটা আমাদের চলে আসবে ভেসিকেল। মানে এইগুলো এই these are called vesicle, and finally we have lysosome. লাইসোজোম কিন্তু মনে রাখবে কোষ পর্দায় এসে এখানে পিনোসাইটোসিস অথবা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ছড়িয়ে পড়ে। মাথায় রাখবে লাইসোজোম কিন্তু একমাত্র কোষীয় অঙ্গাণু যে কোষের মধ্যে মুভ করতে পারে। এই যে কোষটা রয়েছে এর মধ্যে এদিক ওদিক ঘোরার ক্ষমতা একমাত্র লাইসোজোমের আছে, বাকি কিন্তু মুভ করতে পারে না। There is only one movable organelle is in the cell, lysosome. কোষে থাকে সব থেকে বেশি movable organelle is in the cell is the lysosome. এই কোয়েশ্চেনটা থাকে কেন? Because lysosome is carrying the enzymes and এখানে pinocytosis, or else it is called the phagocytosis. এই পদ্ধতিতে এরা বার্স্ট আউট করে কোষ পর্দার মধ্যে। সো বোঝা গেল what is about GERN system, what is endomembrane system. Understood everyone? এখান থেকে আমাদের কোয়েশ্চেন আসার হাই চান্সেস থাকে, আমরা এই জায়গাটা দেখে
হয়েছে। নেক্সট এই জায়গাটা আমাদের একটুখানি জেনে নিতে হবে কোষ প্রাচীরের কিছু জিনিস, যেখান থেকে আমি দেখেছি 2-3টে স্যাম্পল কোয়েশ্চেন্স আমি দেখেছি লাস্ট ইয়ারে এসেছে। কোষ প্রাচীর আর কোষ পর্দাটা নিয়ে একটু আলোচনা করব। পিনোসাইটোসিস কি? পিনোসাইটোসিস হচ্ছে কোনো কোষের মধ্যে যদি কোনো জলীয় বস্তু থাকে, জল জল কিংবা বাইরে জল থাকে, এটা যখন পেটে বেরিয়ে যায়, এই যে জলটা বেরোচ্ছে, এই পদ্ধতিটাকে পিনোসাইটোসিস বলে, কিংবা জলটা ঢোকাচ্ছে। অ্যামিবা যদি জল খায় তাকে পিনোসাইটোসিস পদ্ধতিতে করতে হবে। আর যদি কোনো সলিড বস্তু খায় ক্যালোসাইটোসিসে করতে হবে। সেটা বেরোনোর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। তাহলে মাথায় রাখি লাইসোজোম পিনোসাইটোসিস ক্যালোসাইটোসিস দেখায়। আর কখন লাইসোজোম বলতো, এটা আমি সেল সাইকেলের কোশ্চেন বলছি, যে লাইসোজোম ইজ অ্যাক্টিং অ্যাজ আ আত্মঘাতী থলি, সুইসাইডাল ব্যাগ। কেন বলা হবে বল? আর কখন বলবো? ছোটবেলা থেকে পড়েছিস যখন কোষকে নষ্ট করে, নিজেকে নষ্ট করে, বাট কেন করে, কখন করে? আমি যদি তোকে সেল সাইকেলের বেসে বলি, P53 জিন কিংবা সিডিকে সাইক্লিন, এই দুটো যখন ঠিকঠাক করে অ্যাক্টিভেট না হয়, কাজটা যখন ঠিকঠাক না করছে, কোষের মধ্যে সেল সাইকেলটা, কোষ চক্রটা ভুলভাল হয়ে গেছে, নাও দ্য টাইম দ্য কোষ হ্যাজ টু রুইন, নষ্ট করতে হবে কোষটাকে। তখন মনে রাখবি কোষের মধ্যে লাইসোজোমের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যেতে থাকে। তাহলে যদি জিজ্ঞেস করে লাইসোজোম কোন অবস্থায় কোষের সংখ্যা, কোষের মধ্যে লাইসোজোম বেড়ে যায়, মনে রাখবি যখন কোষের মধ্যে কোষ চক্র কিংবা এস দশা কিংবা G1 দশা কিংবা G2 দশা ঠিকঠাক করে হচ্ছে না, কোষটা ক্যান্সারাস সেল মানে টিউমার ফর্মেশনের দিকে এগোচ্ছে, সেই কোষের লাইসোজোমের সংখ্যা অনেকটা বেড়ে যায়। সেটা তো পেরিয়ে গেছে, সে তো অলরেডি তোর এর আন্ডারে চলে গেছে, ওটা তো জেনেটিক জিনোম লেভেলে চলে গেছে। সিডিকে P53 ওখানে অ্যাক্টিভেট হয়ে গেছে, ওখানে হাই অর্ডারের ট্রান্সক্রিপশন হচ্ছে P53 জিনটার মধ্যে। কিন্তু তার আগে ইনিশিয়াল যেগুলো তো বেনাইন থাকে, টিউমার, ওই সেখানে স্টপ হয়ে গেল। তো সেইখানের ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখতে পাই। ওকে, আরেকটা জিনিস মনে রাখবি, তোদের কোয়েশ্চেন থাকতে পারে যে কোনো একটা কোষ বলে দিল যে কোন কোষে খুব বেশি মাইটোকন্ড্রিয়া থাকে, কোন কোষে থাকে, কি ধরনের কোষে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে। মনে রাখবি যে কোষের কার্যক্ষমতা বেশি, লাইক স্পার্মের ক্ষেত্রে খুব বেশি, মানে তাকে মুভ করতে হবে, ফ্লাজেলার মুভমেন্ট, লাইক মাসল, কার্ডিয়াক মাসল, হার্ট, হৃদপেশি, যেসব জায়গায় কার্যক্ষমতা বেশি সেসব কোষে মাইটোকন্ড্রিয়া বেশি। বলে দিল কোথায় গলগি বেশি থাকে, গলগি মানে কি, স্টোর করছে। তাহলে চিন্তা করবি যারা ক্ষরণকারী কোষ, যখন আমরা পাকস্থলী বলেছিলাম, সালাইভারি গ্ল্যান্ড, মানে হচ্ছে তোর কি বলে ওটাকে বাংলায় কি বলবো, সালাইভারি গ্ল্যান্ডকে আমরা কি বলি, লালা গ্রন্থি। তারপরে ক্ষুদ্রান্তের মধ্যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, তাদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আমার গলগি থাকে। তাহলে অর্গানালিস কিন্তু মাথায় রাখবি কোথায় কোনটা বেশি থাকবে, কম থাকবে। কম থাকবে জিজ্ঞেস করবে না, বেশি দরকার মতন কিন্তু সংখ্যা বেড়ে যায়। একটা পার্টিকুলার কোষ যার ধরনের কার্যক্ষমতা বাড়াচ্ছিস, তুই কি করে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বাড়াতে পারবি কোনো মাসেলস এর মধ্যে? ওয়ার্কআউট করে, যেটাকে বলে না যে তোর মাইটোকন্ড্রিয়া অক্সিজেন কনজাম্পশন বাড়িয়ে দিয়ে তার সংখ্যা তুই বাড়াতে পারবি। আন্ডারস্টুড? এই হচ্ছে আমাদের বেসিক কথা। নেক্সট আমরা সেল ওয়াল আর সেল মেমব্রেনটা বলে মোটামুটি একটা ওভারঅল দিয়ে আমরা সেল ডিভিশনে চলে যাব। ওকে, কোষ প্রাচীর আমি কেন বলছি, কোষ প্রাচীর থেকে আমাদের একটু জিনিস আমাদের না জানলে নয়, সেটা হচ্ছে তোর কম্পোজিশন। কোষ প্রাচীর যদি আমরা বলি, কোষ প্রাচীরের গঠনটা হচ্ছে এইরকম, there are 3 layers are present. মাঝখানে যে লেয়ারটা থাকে that is called the middle lamella, মধ্য ছদা কিংবা মধ্যবর্তী পর্দা। এটা হচ্ছে প্রাথমিক পর্দা, আর এটা হচ্ছে মানে গৌণ, আর এটা হচ্ছে প্রগৌণ। প্রাইমারি, ইংলিশে আমরা প্রাইমারি বলি প্রাথমিক, আর এটা হচ্ছে সেকেন্ডারি মানে গৌণ, আর এটা হচ্ছে মধ্যবর্তী পর্দা। বক্তব্য হচ্ছে যে কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? কোষ প্রাচীর বিভিন্ন রকম জিনিসের বিভিন্ন রকম জিনিস দিয়ে তৈরি। যদি আমরা ব্যাকটেরিয়ার কথা বলি, যেটা না থাকলে নয় সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকান। আমি কেমিক্যাল কম্পোজিশন বলছি, পেপটাইডোগ্লাইকান আমি ইংলিশে লিখছি, তো বাংলায় এটা মাস্ট প্রেজেন্ট ইন ব্যাকটেরিয়া সেল ওয়াল, থাকতেই হবে। যদি আমরা বলি যে ম্যাম তাহলে অ্যালগির ক্ষেত্রে কি থাকবে, শৈবালের ক্ষেত্রে কি থাকবে, শৈবালের ক্ষেত্রে যেটা না থাকলে নয় সেটা হচ্ছে তোর ম্যানোস, ক্যালসিয়াম কার্বনেট CaCO3, পেকটিন,
সুবেরিন মনে রাখবি। আর যদি বলিস ম্যাম গাছের ক্ষেত্রে কি থাকবে, প্লান্ট বলে দিই, যেগুলো তিনটে এলিমেন্ট না থাকলে নয়। একটা হচ্ছে সেলুলোজ, নেক্সট হচ্ছে হেমিসেলুলোজ and লিগনিন। এখান থেকে একটা কোয়েশ্চেন কমন পাবি, নিচ জেনপাস যে কোনো একটা জায়গাতে 100% কমন পাবি কোষ প্রাচীর কম্পোজিশন থেকে, ব্যাকটেরিয়া পেপটাইডোগ্লাইকান। আর এর উপরেই কিন্তু নাম নোটসে খুব সুন্দর করে লেখা হচ্ছে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া পেপটাইডোগ্লাইকানের উপরেই বেস করে সেটা হয়ে যাবে, সেটা নোটস আমরা রেফার করব। সুপেরিন এগুলো সব হচ্ছে ধরো এই কার্বোহাইড্রেট ডেরিভেটিভ, সুপেরিন, পেকটিন, ক্যালসিয়াম কার্বনেট, ম্যানোজ। এই এবার আমাকে বলতো হেমিসেলুলোজ লিগনিন সেলুলোজের মধ্যে আমি যদি বলি কোষ প্রাচীরের কোন লেয়ারটা সব থেকে দৃঢ় হয়, সব থেকে শক্ত করতে হয়, মনে রাখবি সেকেন্ডারি বলে, এটাকে গৌণ প্রাচীর বলে থাকি। এটা হচ্ছে সব থেকে বেশি রিজিড স্ট্রাকচার। আন্ডারস্টুড? এইখান থেকে কিন্তু কোষ প্রাচীরের কোয়েশ্চেন। আবার বলছি এটা হচ্ছে একদম হট টপিক, এই জায়গাটা যেন আমাদের মাথায় চলে আসে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন? কারণ তোমাকে বুঝতে হবে যে কোনটা নেই কোনটা আছে। ফর নিট এক্সক্লুসিভলি ইম্পর্টেন্ট। নিটের সেল থেকে মোটামুটি 3টে কোশ্চেন আসছে। ওকে, গ্লাইকোক্যালিক্সটা মনে রাখবে। এবার যদি বলি সেল মেমব্রেনের কথা, সেল মেমব্রেনের মেইনলি কি আমরা ফোকাস করব? সেল মেমব্রেনের ক্ষেত্রে আমরা ফোকাস করার মতন একটা জিনিস ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কম্পোজিশন। সেল মেমব্রেন কিংবা কোষ পর্দার কথা যদি আমরা বলি, ফসফোলিপিড আমরা যে হেডটা দেখি, দেখ ভালো করে টোটাল যে স্ট্রাকচারটা রয়েছে কোষ পর্দার, সিঙ্গলার নিকলসনের যে স্ট্রাকচারটা সব থেকে বেশি অ্যাকসেপ্টেড, এই নামটা ফ্লুইড মোজাইক মডেল। বাংলায় কি বলে? ফ্লুইড মোজাইক মডেল। এই যে ঘটনাটা যেটা করছে ফ্লুইড মোজাইক মডেলটা কেন অ্যাকসেপ্টেড? কারণ একমাত্র সিঙ্গার আর নিকলসন পুরো গঠনটাকে বলেছিলেন যে এই যে লিপিডটা রয়েছে, দিস ইজ দ্য টোটাল লিপিড, ধরে নে এটা লিপিড, এই যে লিপিডটা রয়েছে, লিপিডের যে হেড আর এই যে লিপিডের টেলটা, এই গোটাটার মধ্যে হাইড্রোফোবিক হাইড্রোফিলিক দুটোই রয়েছে, জলাকর্ষী জলাকর্ষী আর জল বিকর্ষী, both characters are present। সেই জন্য লিপিড অ্যামফিপ্যাথিক নেচার আমরা দেখতে পাই। এই কোশ্চেনটা থাকে যে কোথায় একটা জৈব দেহের মধ্যে কোথায় অ্যামফিপ্যাথিক মানে হচ্ছে দু ধর্মী একসাথে লিপিড আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কোষ পর্দার ক্ষেত্রে। যেখানে তো ওয়াটার লাভিং মানে হাইড্রোফিলিক হেড থাকে and হাইড্রোফোবিক টেল থাকে। রিমেম্বার দিস কোয়েশ্চেন। হাইড্রোফোবিক টেল, হাইড্রোফিলিক মানে হচ্ছে জলকে ভালোবাসার হেড আর জলকে বিকর্ষণ করার টেল থাকে। তো দ্যাট ইজ দ্য থিং দ্যাট মেক্স দ্য অ্যান্টিপ্যাথিক নেচার অফ দ্য লিপিড। বুঝতে পারলাম? কোশ্চেন আসে যে পুরো সিস্টেমের মধ্যে আমাদের বডিতে কোথায় লিপিডের মধ্যে ডুয়াল রোল একসাথে দেখতে পাবে, অ্যান্টিপ্যাথিক নেচার। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা কিন্তু ইভেন জিএনএম এও আজকাল আসছে, কারণ ক্লাস 9 এর যে নতুন এডিশন সাতটা হয়েছে সেখানে কিন্তু ডিটেইলিং এ এগুলো লেখা রয়েছে। আমি তোদের এই কথাটা লেটেস্ট এডিশন। ম্যাম কোশ্চেনটা আরেকবার বলুন। হ্যাঁ, এই যে ব্যাপারটা রয়েছে এটা হচ্ছে লিপিড, লিপিডের এটা হেড আর এটা হচ্ছে টেল, এই ঘটনাটা একসাথে এটাকে অ্যান্টিপ্যাথিক, বাংলাতেও অ্যান্টিপ্যাথিক বলবে কারণ এটা হচ্ছে হাইড্রোফিলিক মানে জল আকর্ষী, and this one is জল বিকর্ষী, হাইড্রোফোবিক। এটাকে ফসফোলিপিড। যদি জিজ্ঞেস করে কোষ পর্দার যে লিপিডটা আছে কি ধরনের নেচার, ফসফোলিপিড। আর এটা কি ধরনের লিপিড? কি ধরনের? কনজুগেটেড লিপিড মানে হচ্ছে তোর কি বলবো যুক্ত লিপিড কিংবা বলতে পারিস যৌগ লিপিড, সেই ধরনের লিপিড। আমি বায়োমলিকুলস নেক্সট ক্লাসে যখন পড়াবো তখন জিনিসগুলো আরো পরিষ্কার হয়ে যাবে। বাট রিমেম্বার অ্যাবাউট দ্য বেসিক নেচার অফ দ্য লিপিড মনে রাখবে। মনে রাখবি আমাদের বডিতে যে প্লাজমা মেমব্রেনটা রয়েছে, প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে 40% লিপিড থাকে। ঠিক আছে, আর যদি বলিস ম্যাম প্রোটিন কি থাকে, প্রোটিন থাকে, দু রকম প্রোটিন থাকে।
একটা হচ্ছে এরকম একটা প্রোটিন যেটাকে আমরা বলে থাকি ইন্টিগ্রাল প্রোটিন, মানে বাংলায় তোরা যেটাকে কি বল, কি প্রোটিন বলি সেটাকে? ইন্টিগ্রাল মানে হচ্ছে তোর ভেতর দিকে যে প্রোটিনটা থাকে, মানে ভেতরে যেটা থাকে। আরেকটা এরকম হেডের মধ্যে থাকে, এটাকে আমরা এক্সট্রিনসিক প্রোটিন বলি, বহিস্থ প্রোটিন। আর এটা হচ্ছে অন্তস্থ প্রোটিন। ভেরি গুড, এটা বহিস্থ আর অন্তস্থ প্রোটিন। প্রোটিন কিন্তু মোটামুটি 52% প্রোটিন থাকে, মনে রাখবি। প্রোটিন 52% আর 40% হচ্ছে লিপিড। কিছু বাকি রইলো? কিছু বাকি রইলো? পার্সেন্টেজ কত? 8%। 8% কি থাকবে বলে দে? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট থাকে অবশ্যই, কার্বোহাইড্রেট। এবার মজার কথা হচ্ছে আমাদের আরবিসিতে কিন্তু দেয়ার ইজ নো কার্বোহাইড্রেট, এটাও কোয়েশ্চেন থাকে 40-60। আরবিসি হচ্ছে এমন একটা স্ট্রাকচার, হিউম্যান আরবিসি প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে 40% লিপিড, লিপিড আছে, we have 60% protein. There is no carbohydrate on RBC membrane. এই হচ্ছে তফাৎ। তাহলে যখনই কোনো এমসিকিউ তে দেখবি যে কম্পোজিশন, এটা হচ্ছে বাকি সব সেলের ক্ষেত্রে, and this is exclusively for RBC, লোহিত রক্তকণিকার ক্ষেত্রে 40-60। There is no carbohydrate on লোহিত রক্তকণিকা। Understood? প্লাজমা মেমব্রেনের এই গঠনটার দিকে আমরা একটু বেশি ফোকাস করব। আর কি কাজ করে? কাজ করে মেমব্রেন ট্রান্সপোর্ট, মুভমেন্টে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট, মানে হচ্ছে সক্রিয় চলন আর একটা হচ্ছে নিষ্ক্রিয়। আমাদের কোষ পর্দার মধ্যে সক্রিয় চলনকারী দুটো পাম্পের নাম বলো। এতগুলো তো হলো, এবার দুটো পাম্পের নাম বলো। খুব বেশি যেটা চলে, একদম ভেরি গুড, এনএ প্লাস কে প্লাস পাম্প। আরেকটা হোক এটিপিএস পাম্প। এটিপিএস যেটা তো মাইটোকন্ড্রিয়াতে রয়েছে, এটিএস সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। বোঝা গেল? তো এই যে ঘটনা এটিপিএস পাম্প, এরা কিন্তু কোষ পর্দার সাথে যুক্ত। আন্ডারস্টুড? আর বাকি যে অর্গানেলিস গুলো রয়েছে আমি তোমাদের বলবো মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস আর প্লাস্টিড, এই তিনটে অর্গানেলিস আর বাকি যেগুলো অ্যাসোসিয়েটেড রয়েছে ওগুলো নোটসে সুন্দর করে লেখা রয়েছে, ওগুলো পড়বে। প্লাস্টিডের ক্ষেত্রে যদি জলবৎ তরল কোয়েশ্চেন আসে, প্লাস্টিডের ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট শুনে নে একটু সবাই, লেখাটা কমপ্লিট করো, আমি শুনে নে বলছি। শোন, প্লাস্টিকের ক্ষেত্রে আমরা মেইনলি ফোকাস করব। প্লাস্টিক তো তিন রকম প্লাস্টিক হয়। একটা হচ্ছে সবুজ প্লাস্টিক, ক্লোরোপ্লাস্ট। কালারফুল প্লাস্টিক হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আর যেটা হচ্ছে কালারলেস, লিউকোপ্লাস্ট। আমাদের পড়ার কথা কি, আমাদের ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার নিয়ে কোশ্চেন আসতে পারে। আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড হচ্ছে একটা অদ্ভুত অর্গানেলিস যাদের নিজস্ব রাইবোসোম থাকে, যাদের নিজস্ব ডিএনএ থাকে। এবার এখান থেকে একটা ট্রিকি কোয়েশ্চেন দেয়, যেটা আমার একটু বলে দেওয়া উচিত। মনে রাখবি আমাদের প্রোক্যারিওটের ইউক্যারিওটের রাইবোসোম ছোট থেকে পড়ে আসছি, 70s আর 80s মনে আছে তো? প্রোক্যারিওটের নাকি রাইবোসোম নাকি 70s আর ইউক্যারিওটের রাইবোসোম হচ্ছে 80s। এবার কিছু কিছু জায়গায় কোয়েশ্চেন থাকে কোথায় কোথায় আমরা 70s রাইবোসোম দেখতে পাই। ফার্স্ট অপশন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, চোখ বুঝে ব্যাকটেরিয়াতে দাগিয়ে দিবি না, শুনে নে, ব্যাকটেরিয়াতে তো 70s থাকবেই থাকবে, দ্যাট টু বি কনফার্ম। কিন্তু ইউক্যারিওটের মধ্যে দুটো পার্টিকুলার অর্গানেলিস থাকে, they do have 70s রাইবোসোম। কারা বলতো তারা? একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এক্স্যাক্টলি, আর একটা হচ্ছে তোর প্লাস্টিড। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, 70s রাইবোসোমের উপস্থিতি কোথায় কোথায়। আবার সেই মাল্টিপল চয়েসের কোশ্চেনে চলে আসছিস, যেখানে 2 মার্কসের কোশ্চেন, যে 70s রাইবোসোম দেখতে পাওয়া যায়। ব্যাকটেরিয়া, বেশিরভাগ স্টুডেন্ট চোখ বুঝে ব্যাকটেরিয়াতে দাগিয়ে চলে আসে, তারা মার্কস পাবে, তারা 0.5 পাবে। বাট তোরা কিন্তু ফুল মার্কস পাবে। কেন? ইউ নো দ্যাট দো দে আর এপিএস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এগুলো ইউক্যারিওটিক কোষে থাকে, তাদের খুব ভালো কথা, কিন্তু তাদের মধ্যে যে রাইবোসোমটা থাকে সেটা কিন্তু কোনো মত 80s রাইবোসোম থাকে। 80s রাইবোসোম একমাত্র তোর এমনি বডির মধ্যে থাকবে, সাইটোপ্লাজমের মধ্যে থাকবে, কিন্তু এদের মধ্যে কিন্তু 70s রাইবোসোম থাকে। এই কোয়েশ্চেনটা খুব ক্রুশিয়াল লেভেলের একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, ইভেন এমসের এটা কোয়েশ্চেন 3 বছর আগেকার কোয়েশ্চেন। ওকে,
তাহলে এটা যেন মনে থাকে, আমরা এই ভুলটা যেন ভুল করেও ভুল না করি। আন্ডারস্টুড? আর আমি যেটা বললাম, তোরা প্লাস্টিকের লিউকোপ্লাস্টের টাইপ করবি, অ্যালিউরোপ্লাস্ট, ইলাইওপ্লাস্ট, ইডিওপ্লাস্ট। কলাম ম্যাচিং ফর নিট আসতে পারে, বেসিক লেভেলের কোশ্চেন কিন্তু আসতে পারে। নেক্সট যেটা আসতে পারে ক্রোমোসোমের স্ট্রাকচারের ক্ষেত্রে, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, কোথায় থাকে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটা, ওই যেটা তোরা ছোট থেকে পড়ে আসিস, ক্লাস 9 থেকে পড়ানো হয়, যে যদি ক্রোমোসোমের মাঝখানে থাকে মেটা, যদি একটুখানি সাবমেটা, এভাবেই কিন্তু আসতে পারে। ঠিক আছে, এই ধরনের রিলেটেড কিন্তু লাস্ট ইয়ার নিটে এসেছিল, ম্যাচিং রিলেটেড। যদি মনে থাকিস তাহলে মনে আছে, যদি এটা খুব কমন একটা কোশ্চেন। তাহলে মোটামুটি আমরা সেলটা করলাম, বাকি যে অর্গানালিজ গুলো আমি এখানে দেখালাম না, ইট ডাজন্ট মিন তোমরা করবে না, নোটসে খুব সুন্দর করে দেওয়া রয়েছে অর্গানালিজের কাজ, অর্গানালিজের গঠন। আর ভালো করে যেটা করবি সেটা হচ্ছে ভ্যাকিউলস করবি, স্টোনোপ্লাস্ট আর প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। এটা এখন ক্লাস 9-এ আমরা কোশ্চেনটা দিই। স্টোনোপ্লাস্ট, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল মানে হচ্ছে তোর ভ্যাকিউল পড়বি, ভ্যাকিউল, সিম্পল কথা ভ্যাকিউল। ওকে, তো এই জিনিসটা যদি ভালো করে পড়িস তোর 3টে পরীক্ষায় ভালো করে স্কোর করতে পারবি। ওকে, ক্লিয়ার? নাও মুভিং টু দ্য নেক্সট, দ্যাট ইজ দ্য সেল ডিভিশন। ম্যাম মিডিলের দুটোর একটু নামগুলো বলে দিন। কোনটা বল? ওই যে হ্যাঁ হ্যাঁ মিডিলের দুটো। এটা হচ্ছে মেটাসেন্ট্রিক, এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রো, আর এটা হচ্ছে টেলোসেন্ট্রিক। ক্লিয়ার? টেলো মানে একদম শেষে রয়েছে, টেলোমিয়ার পজিশন। ওকে, চলো সেল ডিভিশন। সেল ডিভিশন যখনই পড়বো, সেল ডিভিশনকে আমরা টোটাল 3টে ভাগে ভাগ করে থাকি। ডিভিশন ব্যাপারটাকে 3টে ভাগে কি ভাগ করি? প্রথম আমাদের যেখান থেকে কোশ্চেন আসতে পারে, দুটো জায়গা থেকে, আমাদের দুটো এরিয়া থেকে আমাদের নিট আর জেনপাসে কোশ্চেন আসবে। ফার্স্ট আমি বলবো সেই এরিয়াটা হচ্ছে সেল সাইকেল, কোষ চক্র। আর সেকেন্ড এরিয়া হচ্ছে মিওসিস, কোষ বিভাজন, নট দ্য মাইটোসিস। মাইটোসিস ক্লাস 10 লেভেলের জন্য। তো মাইটোসিসটা আমরা দেখছি না, মিওসিসের পার্টিকুলার তোরা ফেজ গুলো জানিস, কি হয় সেটা জানবো। তার আগে আমি একবার তোদের সেল সাইকেলটা নিয়ে একটু দেখে নিই কি করা যায়। ওকে, তো লেটস স্টার্ট উইথ দ্য কোষ বিভাজন। কোষ হয়ে গেল, বিভাজনটাও করিয়ে দিই। বিভাজন, কোষ বিভাজন মানে সেল ডিভিশন। তাই যখনই আমরা বিভাজন বলছি, বিভাজন অনেক রকম হয়ে থাকে। আমাদের টোটাল বিভাজনকে আমরা 3টে ধরনের বিভাজন বলে থাকি। একটাকে বলে আমাইটোসিস, যেটাকে আমরা কি বলে থাকি, ডাইরেক্ট ডিভিশন, মানে হচ্ছে বাংলায় কি বলে, ডাইরেক্ট ডিভিশন, যেখানে কোনো রকম ক্রোমোসোমের নেই, দুটো একটা গোল সার্কেল কিন্তু দুটো সমান ভাগে ভাগ করবে, দ্যাট ইজ আমাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা যেটাকে বলে থাকি ইকুয়েশন আছে, সমবিভাজন বাংলায়। আর থার্ড যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে মিওসিস রিডাকশনাল ডিভিশন, মানে হচ্ছে হ্রাস বিভাজন। এই হচ্ছে ঘটনা, বাট বিভাজন তো হচ্ছে, বাট কোষ চক্র, কোষের লাইফ সাইকেলটাই আমরা দেখে নিই কোন সময় বিভাজনটা হবে। ওকে, তো আমরা কোষের যে সাইকেলটাকে আমরা দেখতে পারি, দ্যাট ইজ কল্ড কোষ চক্র। এই যে কোষ চক্রটা আমরা বলে থাকি, এর একটা দশা, যেটা কিনা সব থেকে বড় দশা, থেকে আমরা ইন্টারফেস বলে থাকি। বলছি আমি, দেখে নেই টোটাল সাইকেলটা, যদি এটা প্রোক্যারিওটস এর হয় 90 মিনিট, মানে হচ্ছে ব্যাকটেরিয়া 90 মিনিট লাগে। আর এখান থেকে যদি বলি যে ম্যাম টাইমের রেসপেক্টে কিরকম কোশ্চেন দিতে পারে, তোকে একটা নলেজ বেসড কোশ্চেন দিই, একটা সিচুয়েশন কে দিল যে তুমি সকালবেলা দই পাততে বসলে, বিকেলবেলা দেখলে দইটা হয়ে গেছে, তুমি দইটা তুললে না, সেটা ওরম অবস্থাতেই রেখে দিলে, পরের দিন বিকেলে দেখলে দইটা পুরো টক হয়ে গেল। এর মানেটা কি? অ্যাসেসন রিজন রিলেটেড যদি হয়, এর মানে হচ্ছে যেহেতু ব্যাকটেরিয়া বিভাজন খুব দ্রুত হয়,
90 মিনিট, বুঝতে পারছিস তো? 90 মিনিটে সেল ডিভিশন হয়ে যায়, সেল সাইকেল পুরো কমপ্লিট হয়ে যায়। তাহলে ল্যাক্টোব্যাসিলাস মানে যেটা কিনা দই করতে তৈরি করতে পারে, মনে রাখবি ল্যাক্টোব্যাসিলাস এর কাজই হচ্ছে মিল্কের মধ্যে থাকা ল্যাকটোজ, দুধের যে ল্যাকটোজ সেটাকে ল্যাক্টোব্যাসিলাস কনভার্ট করতে ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, তুই যখন সেদিনকে দইটা তুললি না, ফ্রিজে রাখলি না, পরের দিন দেখলি পুরো টক হয়ে গেছে। এর কারণ হচ্ছে গুহার মধ্যে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার সংখ্যা অত্যাধিক হারে বেড়ে গেছে, কারণ তাদের কোষ চক্রের দশা খুবই কম সময়ের জন্য, দ্যাট ইজ 90 মিনিট। বা কোথা থেকে কোথায় আমি টানলাম ঘটনাটা, আন্ডারস্টুড? তাহলে এই জিনিসটা যেন মাথায় রাখে। 90 মিনিটস এর রেসপেক্টেও কিন্তু অনেক রকম কোয়েশ্চেন, যেমন হচ্ছে তোর ব্যাকটেরিয়াল মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন আমাদের বডিতে দ্রুত কেন ছড়ায়, 90 মিনিটের লাইফ সাইকেল। হার্টলি তুই সকালে একটা কিছু তোর দেখলি তোর বডিতে সেটা স্প্রেড হয়ে গেল, 90 মিনিটস ভেরি লেস। সেই সময়ের মধ্যে কোষ বিভাজন হারটা দ্রুত ভাবে বাড়তে থাকে। সেই জন্যই যে কোনো ব্যাকটেরিয়ার দ্রুত বিস্তার ঘটার কারণ হচ্ছে 90 মিনিটের কোষ চক্র। আন্ডারস্টুড? ক্লিয়ার? ফ্যাক্ট ক্লিয়ার? নেক্সট বলিম্যান তাহলে ইউক্যারিওটের কত 24 ঘন্টা, 24 আওয়ার্স। তো সকালবেলা হাতটা কাটলো, ব্যান্ডেড দিয়ে যাই দে, আস্তে আস্তে তুই সেই দিনকে রাত্রিবেলা কিংবা পরের দিন সকালবেলা গিয়ে দেখবি একটু হলেও ব্যথাটা কম লাগছে, কারণ ভেতর থেকে সেল ডিভাইড শুরু করে দিয়েছে। আন্ডারস্টুড? These are the reasons. 24 hours for the eukaryote, 90 minutes for prokaryote. সেটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিলে আমরা যেন পারি। হ্যাঁ রয়েছে তো, করবি, খুব ভালো দেওয়া গেছে, আমি ভুলেই গেছিলাম, আমার হাতেই নোটসটা রয়েছে। কোষ চক্র দেখবি আছে 3 নম্বর পেজ। ঠিক আছে, নেক্সট ডিউরেশনের কোয়েশ্চেন যেটা আসে, যেটা হচ্ছে সব থেকে বেশি কোন সময়টা, দ্যাট ইজ অলওয়েজ মনে রাখবি এস দশা, যেটাকে আমরা বলে থাকি সিনথেসিস দশা, এই দশাটা। এখান থেকেও কোয়েশ্চেন আসে যে লংগেস্ট ফেজ, সময় সব থেকে বেশি লাগে কোন দশায়, দ্যাট উইল বি ইওর এস দশা। ক্লিয়ার? নেক্সট আমাদের কোয়েশ্চেন যেটা আসতে পারে, একটু মনে থেকে সবাই দেখো, কোষ চক্রটাকে আমরা দুটো দশায় ভাগ করতে পারি। The first and important দশা অবিভাজন দশা অথবা ইন্টারফেস দশা। অবিভাজন কিংবা ইন্টারফেস দশা হচ্ছে অলমোস্ট ধরে নিয়ে 80%, এই এতটা। অবিভাজন কিংবা ইন্টারফেস দশা। আর বিভাজন দশাকে আমরা এম দশা বলে থাকি। এম মানে মাইটোসিস নয় কিংবা মিওসিস নয়, এম মানে ডিভিশন। বুঝা গেল? এবার বলি না এম দশা, এম দশাকে আমরা দুটো ভাগে ভাগ করে দেবো। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, ফলোড বাই সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এবার তোকে বললো যে একটি কোষের কোষ চক্র খুব ভালোভাবে হচ্ছে, তার ক্যারিওকাইনেসিস সম্পূর্ণ হচ্ছে কিন্তু তার সাইটোকাইনেসিস হচ্ছে না, তাহলে কোষের ক্ষেত্রে কি হবে বল? কি হবে? ক্যারিওকাইনেসিস সম্পূর্ণ হচ্ছে, তার সাইটোকাইনেসিস হচ্ছে না, তাহলে কি গঠন হবে কিংবা কি হবে কিংবা কোথায় হবে? একাধিক নিউক্লিয়াস হয়ে যাবে। তো সেই ঘটনাটাকে কি বলে চট করে বল? সিনসিটিয়াম। সিনসিটিয়াম ঘটনা ঘটছে। আর এই সিনসিটিয়াম দশা যদি দেখতে পাস, কোথায় আমরা দেখি বলতো? ভেরি গুড, শি ইজ রাইট, নারকেলের ক্ষেত্রে, যেখানে আমরা এন্ডোস্পার্ম শস্য, যেখানে হ্যালোবিয়াল টাইপ আমরা বলে থাকি, যে বারবার ডিভিশন হচ্ছে। টিকটিকি দেখছিস কেন, ভয় পাচ্ছিস? কিচ্ছু হবে না। হ্যালোবিয়াল ডিভিশন মানে হচ্ছে বারবার ডিভিশন হচ্ছে আর কোষের মধ্যে ফ্রি নিউক্লিয়াস হয়ে বেড়াচ্ছে। তাহলে কোথা থেকে কোথায় নিয়ে আসলাম, বোঝা গেল যে এটা হচ্ছে ওটা হচ্ছে না, তাহলে কি হচ্ছে? সিনসিটিয়াম। আর যদি বলে যে এরকম খুব কমন কোন কোন পার্টিকুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ফাঙ্গির ক্ষেত্রে। ফাঙ্গি মানে হচ্ছে ছত্রাকের ক্ষেত্রে। ছত্রাক কিন্তু মাল্টি নিউক্লিয়েটেড স্ট্রাকচার, মনে থাকে জানো, মাল্টি নিউক্লিয়েটেড স্ট্রাকচার হচ্ছে ছত্রাক। তাহলে সব রকম পসিবিলিটি, স্যার এখনকার যা কোয়েশ্চেন হয়ে গেছে, এটা না হলে ওটা কি হবে, এখন ডাইরেক্ট কোয়েশ্চেন আসে না বায়োতে। এটা যদি না হয় তাহলে ওর কি হবে? তাহলে কিছুই হবে না, তাহলে মাল্টি নিউক্লিয়েটেড স্ট্রাকচার হয়ে যাবে। তার নামটা কি? তার নাম হচ্ছে সিনসিটিয়াম গঠন করবে। এবার যদি বলে তো বডিতে কোথায় সিনসিটিয়াম আছে, বলবি কেন? আমাদের মাসল সেলের মধ্যে রয়েছে, বিশেষ করে হৃৎপেশিতে সিনসিটিয়াম রয়েছে, প্রচুর নিউক্লিয়াস থাকে আমাদের হৃৎপেশির মধ্যে। আন্ডারস্টুড? ক্লিয়ার? নাও উই আর মুভিং টু দিস পার্ট, দশা। দশা থেকে আমাদের মেইনলি G0 কোথায় হয় কোথায় হয় না। এবার তোরা বল G0 দশা পার্মানেন্ট কোথায় থাকে বল? G0 মানে রেস্টিং দশা, বিরাম দশা।
নার্ভের ক্ষেত্রে নার্ভের সম্পূর্ণরূপে কি ছিল আর আমাদের রেটিনা রেটিনা আরেকটা মনে রাখবি যদি বাই চান্স থাকে লিভার মানে হচ্ছে আমাদের যকৃতে কিছু হেপাটোসাইট কোষ এটা তিনটে পার্মানেন্ট G0 আর কোন ধরনের কোষ নেভার ইন দা G0 বল কারা কখনো G0 তে ঢোকেই না দরকারই লাগে না বল বাচ্চাদের কোশ্চেন এটা বল G0 দরকার লাগে না কোন কোষে তোরা বল G0 দরকার লাগে না মনীষা বল কি রে G0 নেই কোন কোষে সেটা বল ম্যাম ক্যান্সার ক্যান্সার সেল ক্যান্সার সেল G0 কোনো দরকারই লাগে না কারণ ওদের বিরাম দশা নেই ঠিক আছে যদি এর অ্যাসোসিয়েশন রিজন থাকে যে কোনো কোষ G0 তে গিয়ে স্টপ হয়ে গেল এটা কি স্বাভাবিক অবশ্যই স্বাভাবিক যেখানে ডিভিশনের দরকার নেই সেখানে কিন্তু কোষটা G0 তে বসে থাকবে যখন তাকে বলা হবে যে না এবার তোমার ডিভিশন করতে লাগবে দেন দে উইল স্টার্ট ডিভিশন আদারওয়াইজ কিন্তু করবে না মাথায় রাখবে ওকে D1 S D2 এখান থেকে সিম্পল আমাদের নোটসে লেখা রয়েছে কি হয় না হয় নোটসে পড়ে নেওয়া হবে এখান থেকে আমাদের যে কোশ্চেন্স গুলো থাকে চেক পয়েন্টস কটা চেক পয়েন্ট থাকে তিনটে চেক পয়েন্ট থাকে তিনটে একটা মনে রাখবি G1 আর S দশার মাঝখানে একটা আরেকটা হচ্ছে G2 আর M ফেজের মাঝখানে একটা আর M দশার মধ্যে একটা থাকে নোটসে লেখা রয়েছে দেখবি G1 S ফেজের মাঝখানে যে সেখানে একটা যে বিরাম দশাটা রয়েছে যেটাকে আমরা CDK দশা বলে থাকি তোদের নোটসে এই পেজটার মধ্যে দেখবি দেওয়া রয়েছে খুব সুন্দর করে বিভিন্ন চেক পয়েন্টস ও তাদের কাছে 3 নাম্বার পেজে G1 S দশা G2 M দশা এবং M দশার চেক পয়েন্ট ঠিক আছে এই যে চেক পয়েন্টস গুলো রয়েছে মেইনলি দুটো মনে রাখবি একটা হচ্ছে P53 জিন এই জিনটা মেইনলি কন্ট্রোল করছে যাতে কিনা কোনো রকম যদি G1 দশায় কোনো রকম গড়বড়ি হয় সে এস দশায় যাওয়ার আগে মেকশিওর জীবনে আবার ফেরত যান সেটা যদি না হয় কারণ P53 জিনটা অ্যাক্টিভ থাকে ইনঅ্যাক্টিভ থাকে যদি অ্যাক্টিভ হয়ে যায় তখনই তার ট্রান্সলেশন শুরু হয়ে গেলে সেই পার্টিকুলার কোষটা কিন্তু ক্যান্সার কোষ গঠন করতে পারে এটা একটা আর নেক্সট মনে রাখবি যেটা সাইক্লিন CDK সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ যেটা হচ্ছে একটা প্রোটিন CDK প্রোটিন P53 সেই জিন আর CDK প্রোটিন এরা দুজনে মিলে চেক পয়েন্টস মানে গার্ড মনিটরিং করছে যদি কোনো কোষ চক্রের মধ্যে কোনো গন্ডগোল হয়ে থাকে সেই গন্ডগোলটাকে শুধরে নেওয়ার কাজ হচ্ছে তাদের এবার শুধু সেই চেক পয়েন্ট বলছে যে না চেক পয়েন্ট চোখ বুঝে বসে আছে তখন কিন্তু সেই গন্ডগোলটা নিয়ে কোষ ডিভিশনে ঢুকবে কি হবে ধরে বলবে কারণ ক্যান্সার হবে ধরে ক্যান্সার হচ্ছে কি হবে অ্যানুপ্লয়েডি হয়ে যাবে ক্রমশ নাম্বারের সংখ্যা ওই ডিপ্লয়েড অ্যানুপ্লয়েড এইসব হতে শুরু করবে ফলোড বাই একটা ডিজিজের নাম্বার বলবি ম্যাম ক্লাইনফেল্টার 44XXY ম্যাম টার্নার হয়ে যাবে 45X0 দেখ সবকিছুর সাথে সেই জেনেটিক্স যুক্ত অ্যানুপ্লয়েডি হয়ে যাবে আন্ডারস্টুড তো এই হচ্ছে আমার কোষ চক্র নেক্সট আমি ডিভিশনের মধ্যে ঢুকে যাই ডিভিশনের ক্ষেত্রে আমি এটা মুছে দিলাম মাইটোসিস আর মিয়োসিস এই দুটো হচ্ছে আমাদের ডিভিশন মাইটোসিস আমি ফোকাস করছি না শুধুমাত্র মিয়োসিস তোমাদের নোটসে ভীষণ সুন্দর করে যেটা লেখা রয়েছে মিয়োসিসে আমাদের বেসিক মিয়োসিসে যেটা জানতে হবে আমাদের ম্যাথস দা কলাম আসে আমি সেরকম ভাবেই তোমাদের বলে দিচ্ছি মিয়োসিসের ক্ষেত্রে মিয়োসিস বিভাজনটাকে আমরা প্রফেজ 1 প্রফেজ 2 এই দুটো মেইন ভাগে ভাগ করে থাকি প্রফেজ 1 কে আমরা কতগুলো ভাগে ভাগ করে থাকি তোরা সেটা ভালো করেই জানিস the first one is called the left protein very good okay left protein then followed by zygote then peptide very good
ডিপ্লোটিন ডায়াডাইনেসিস। ভেরি গুড। আমি কেন এভাবে লিখলাম? কারণ ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া গুলো আমি ডান দিকে লিখবো। আর একটা হচ্ছে ডায়াডাইনেসিস। তো ফার্স্ট আমি যদি বলি লেপ্টোনিন, লেপ্টোনিন মানে হচ্ছে বকে দশা। জাস্ট এইটুকুনি দিয়ে মনে রাখবে, বকে দশা কিংবা ভর্তি স্টেজ আমরা বলে থাকি। বকে দশা অথবা বকে স্টেজ। রাইট? জাইগোটিক যখনই বলবো, জাইগোটিক মানে হচ্ছে সাইন্যাপসিস, bivalent, sinus animal complex. Very good. Okay, started it now. Polygon chiasma. Interest. System non-discomatic. তাই কি? Crossing over টা এখানেও বলতে পারিস, ডিপ্লোটিনেও বলতে পারিস, বাট ডিপ্লোটিনে ক্রসিং ওভার শেষ হয়, এখানে শুরু হয়। তো আমি এখানে কাটব। এখানে কিন্তু আরেকটা হচ্ছে টার্মিনালাইজেশন, মানে প্রান্তীয় করব। আর ডায়াগনোসিস টার্মিনালাইজেশন শেষ হয় আর ক্রোমোজোম মোটা হয়। বাস, কালার ম্যাচিং এর জন্য পারফেক্ট। আগের বারে যেটা এসেছিল নিচে আমার কালার ম্যাচিং এর কোশ্চেন ছিল মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম দিয়ে। এটা কিন্তু একটা সেল ডিভিশনের পারফেক্ট ফর কালার ম্যাচিং। এগুলো কিন্তু আমাদের পারফেক্ট। ইভেন কালার ম্যাচিং নাও যদি বলিস, ডাইরেক্ট কোশ্চেনের জন্য পারফেক্ট। আন্ডারস্ট্যান্ড? মোটামুটি আমরা সেল ডিভিশন শেষ করলাম এখানে। বাকিগুলো আমরা সিগনিফিকেন্স এন্ড অল নোটস থেকে আমরা এগুলো দেখবো। সেল ডিভিশন আমি আবার বলছি, নোটসে খুব সুন্দর করে প্রত্যেকটা ক্যারেক্টার 4টা থেকে 5টা পয়েন্টে রয়েছে, আমরা দেখে নিতে পারি। রাইট? এবার জাস্ট 1 মিনিটের ব্রেক, দেন ব্রিদিং এন্ড রেসপিরেশন মানে শ্বাসক্রিয়া আমি হিউম্যান ফিজিওলজিতে ঢুকে যাবো। দেখ, হিউম্যান ফিজিওলজিতে আমাদের যে চ্যাপ্টার গুলো রয়েছে, যেহেতু ডাইজেশনটা নিট থেকে অলরেডি বছর 2 হলো বাদ দেওয়া হয়েছে, এখানে আমাদের আছে। তো ডাইজেশনটা আমরা লাস্টে একটু ওভারঅল গো থ্রু করবো। আর মেইন ফিজিওলজি শুরু হচ্ছে বলতে গেলে ব্রিদিং দিয়ে, শ্বাসকার্য। সেখান থেকে অনেকগুলো সাইড এরিয়াস রয়েছে ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা সেই জায়গাটা নিয়ে স্টার্ট করবো। কি হলো, কিছু বলবি? ছিল দিয়ে কত কোয়েশ্চেন এখান থেকে কমন পেয়েছিস বলতো? বায়োজেনিক খুব সোজা ছিল, খুব সোজা কিন্তু নয়। এমসিকিউ একটা কোশ্চেন দুবার এসেছে দেখ। হ্যাঁ, কি পোকার মতন উপর নিচে কোয়েশ্চেন প্রথম মার্কস এসেছে না, পর তো দুটো কোয়েশ্চেন না, তোর হটস্পটের কোয়েশ্চেন এসেছিল না দুটো? হ্যাঁ, পর 13-14 সেম কোয়েশ্চেন না, ট্রেনিং ব্যালেন্স থিওরি এসেছিল, মানে ভালো কোয়েশ্চেন, কিন্তু একটা কোয়েশ্চেন যেটা সিবিএসই তে খুব আসে, নোট ডিপেন্ডেন্ট নোট ইন্ডিপেন্ডেন্ট। আমি তোকে বলেছিলাম না এবারে ওভার স্ট্রাকচার আসবে, ওভার স্ট্রাকচার সবাই করবে। পেপার কিন্তু ঠিকঠাক ছিল, মানে ভীষণ জলের মতো চলে যেত। শর্ট কোশ্চেন গুলো ঠিকঠাক ছিল, ব্রড কোশ্চেনে একটু একটু টুইস্ট এন্ড টার্ন হয়েছে। বড় কোশ্চেন বললে কি কাজ, শর্ট কোশ্চেন গুলো দিয়ে না লাস্টে গিয়ে সব করতে হবে। এবারে তো আমরা এক পেপার লাগছে না, এরকম ভালো লাগে না, এত এমনি করি, এটা হবে এমনি ভালো টার্ম না, পেপারটা দেখো এখন এটার জন্য তো ফুল ক্রেডিট পাবো ইয়ার করার জন্য। এখন আমাদের এক্সপেক্টেড ছিল যে এবার ফিজিক্স ভালো, ম্যাথ ব্যাপার কেমসে
একটু চলো নেক্সট কোথায় শ্বাসক্রিয়া। Okay, so I'm starting with the first chapter of human physiology, শ্বাসক্রিয়া, and it's a breathing and respiration. Okay, breathing and respiration হচ্ছে একটা টিচারদের খুব ফেভারিট একটা সাবজেক্ট, মানে টপিক। কেন বলতো? যেন অনেকগুলো জিনিস রয়েছে ব্রিদিং এর মধ্যে, আমরা অনেক কিছু জিনিস আমরা দেখতে পাই, শুধু টিচারদের কেন, স্টুডেন্টদেরও এটা খুব একটা পছন্দের একটা পোর্শন। ব্রিদিং এর ক্ষেত্রে যদি আমরা বলি, টোটাল যদি ব্রিদিং এর এই নোটসটা হচ্ছে আনস্টপেবল একটা ভালো নোটস। এই নোটস এর মধ্যে তোরা যথেষ্ট জিনিসপত্র ছোট ছোট করে যেটা লেখা রয়েছে, তোরা নোটস যাদের কাছে আছে, বাড়িতে আছে, যেখানেও সফট কপি হার্ড কপি, ভালো করে এই নোটসটা পড়বি। এই যে পোর্শন গুলো আমি বলছি সেই অংশগুলোর উপরে আমরা একটু বেশি ফোকাস করব। তো লেটস টক অ্যাবাউট দ্য ব্রিদিং। দেখ, ব্রিদিং এর ক্ষেত্রে আমি ডাইরেক্টলি হিউম্যান ব্রিদিং এর মধ্যে চলে যাচ্ছি। হিউম্যান ব্রিদিং এর অ্যানাটমিক স্ট্রাকচারটা দেখি। হিউম্যান ব্রিদিং এর যে স্ট্রাকচারটা, নস্ট্রিলসটা যদি বাদ দিই আমরা, এটা একটা ব্রাঞ্চিং স্ট্রাকচার, মানে এটা একটা বিভাজন যুক্ত একটা স্ট্রাকচার, যেটা মেইনলি থোরাসিক ক্যাভিটি, মানে হচ্ছে আমাদের থোরাক্স। আমাদের যে যে 12খানা, যদি ভার্টিব্রের কথা বলিস, প্রথম যেটা থাকে সেটা কি বলা হয়? সার্ভাইকাল। সার্ভাইকাল পরেই হচ্ছে তোর আমার থোরাক্স। থোরাক্স 12, থোরাক্সের মধ্যে মানে পেছন দিকে থোরাক্স থাকলে সামনের দিকে তো লাংস থাকবে, ফুসফুস থাকবে। এই টোটাল যে লাংসটা মোটামুটি 3500 মিলিয়ন অ্যালভিওলি দিয়ে, বায়ুথলি কিংবা অ্যালভিওলি বলে আমাদের এই দুটো লাং তৈরি। 3500 মিলিয়ন অ্যালভিওলি মানে ছোট ছোট বেলুন দিয়ে আমাদের গোটা লাংসটা তৈরি। তো যে লোকে যতই যাই বলুক, সিগারেট খেলে লাংস খারাপ হয়, যতই খারাপ হোক, সারা জীবন ধরেও যদি কেউ সিগারেট খায়, সবকটা অ্যালভিওলিকে নষ্ট করতে পারবে। I'm the only one who is talking something against of everything, but এটা বায়োলজিক্যালি একদম সত্যি কথা বলছি। না না, মানে আমি তোদের বলছি 3500 মিলিয়ন নাম্বার অফ অ্যালভিওলি, ওটা দুটো লাংস মিলিয়ে, তো সবগুলো একসাথে খারাপ হতে পারে না, তাহলে মানুষ সঙ্গে সঙ্গে মারা যাবে। ও হয়, মানে অনেক খেয়ে নিয়েছে তারা। এনিওয়ে, জোক টাকা তাই মজা করছি, বাট খাওয়া উচিত নয়, অনেক থাকে, অনেক অ্যালভিওলি থাকে। নেক্সট হচ্ছে ভেরিয়াস স্পেশাল থিং, যেটাকে আমরা ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা বলি। মধ্যচ্ছদার পজিশনটা এমন ভাবে থাকে যে থোরাক্সের যেখানে 12 নাম্বার ভার্টিব্রে শেষ হচ্ছে পেছন দিকে, তার সামনের থেকে জাস্ট নিচের দিকে আমাদের মধ্যচ্ছদা রয়েছে। মধ্যচ্ছদাটা কিছুই নয়, একটা পর্দার মতন। সেই পর্দাটা পেশি দ্বারা যুক্ত থাকে, আর সেই পেশিটার নাম হচ্ছে ইন্টারকস্টাল পেশি। এই পেশিটা তোর ফুসফুসের যে প্লুরাল যে কভারিং থাকে, অ্যাসেম্বল, এই যে আমাদের যে এই যে কভারিংটা থাকে, এর সাথে এখানে ইন্টারকস্টাল পেশি দ্বারা যুক্ত থাকে। কেন যুক্ত থাকে? তুই যে ব্রিথ ইন ব্রিথ আউট করবি, শ্বাস গ্রহণ আর শ্বাস ত্যাগ, এই ঘটনাটাকে ঘটাতে মধ্যচ্ছদা তুই হেল্প করছে। ঠিক আছে, 1 মিনিটে 12 থেকে 16 বার মধ্যচ্ছদাটা আপ ডাউন করছে। তার মানে কতটা ফ্লেক্সিবল দরকার? বলি ম্যাম কেন কিভাবে হয়ে থাকে? কারণ আমাদের লাংসটা কভার থাকে একটা স্পেশাল ধরনের মেমব্রেন দিয়ে, পর্দা দ্বারা, আচ্ছাদন দ্বারা, যাকে বলে প্লুরা। আর প্লুরার মধ্যে বিশেষ ধরনের একটা কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালটার নাম হচ্ছে সারফেক্ট্যান্ট। এই যদি প্লুরা হয়, এখানে থাকে আন্তঃপ্লুরাল স্পেস, গহ্বর। এই গহ্বরের মধ্যে সারফেক্ট্যান্ট, পিছিয়ে বাংলা বানানটা লিখলাম SURFACTANT, surfactant নামক there is some kind of chemicals are present that makes the elasticity, মানে হচ্ছে স্থিতিস্থাপকতা, আমাদের লাংস এর স্থিতিস্থাপকতাটাকে কন্ট্রোল করতে সারফেক্ট্যান্ট ইউজ করতে পারে। ওকে, তো আমি যদি পথটাকে দেখি, মানে ইনলেট অথবা আউটলেট, তো আমরা দেখবো
যে নাক দিয়ে যেটা ঢুকছে, নাজাল পথ দিয়ে ঢোকার পরে প্রথম যেটা হিট করবে সেটা হচ্ছে এপিগ্লটিস। আমি ইংলিশেই লিখছি, আমার সুবিধা হবে। এপিগ্লটিস। এপিগ্লটিসটা কি? এপিগ্লটিস হচ্ছে গ্লটিসের উপরে একটা লেয়ার থাকে। গ্লটিস মানে হচ্ছে এই যে আমরা গলবিল, যেটাকে গ্লটিস আমরা বলে থাকি, তার উপরে একটা পাতলা মেমব্রেনাস লেয়ার থাকে, দ্যাট ইজ কল্ড এপিগ্লটিস। তো এপিগ্লটিস দিয়ে ডাইরেক্টলি এটা ল্যারিংস এর ক্ষেত্রে চলে যায়। LARYNX, এটাকে আমরা সরলধ্বনি বলে থাকি, সাউন্ড বক্স, ল্যারিংস। ল্যারিংস যারা কিনা স্বর তৈরি করতে হেল্প করছে। আর ছেলেদের ক্ষেত্রে অ্যাডোলেসেন্সে এটা একটু বেরিয়ে যায়, যেটাকে আমরা অ্যাডামস অ্যাপেল বলে থাকি। ব্যাস, তুই কিন্তু একটা মেয়ে। তো এই হচ্ছে অ্যাডামস অ্যাপেল। কিছু মানে জাস্ট মজা করছি, বাট এটা বেরিয়ে যায়। খুব খুব কমন জিনিসটা, এটা ছেলেদের ক্ষেত্রে হয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমাদের এটা কার্টিলেজিয়াস একটা তরুণাস্থির একটা লেয়ার থাকে, যেটাকে আমরা বলে থাকি ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া তরুণাস্থি দিয়ে কেন তৈরি হয়? যাতে কিনা এটা কোলাপস না করে। বেসিনের পাইপ দেখেছিস? বেসিনের পাইপ কিন্তু কখনো জুড়ে না যায়, একটা গোল 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 রিং থাকে, ওটা কিন্তু তরুণাস্থি ভাবে ট্র্যাকিয়া দিয়ে কাটছে দিয়ে দেয়। ঠিক আছে, ওই সেম প্যাটার্নটাই আমাদের ট্র্যাকিয়া, বেসিনের পাইপের মতো, যাতে কিনা প্রিভেন্ট দ্য কোলাপসিং টু ইচ আদার। অবশ্যই আমাদের মেইন যে জিনিসটা আসে, যেটাকে ব্রঙ্কাস বলে, ব্রঙ্কাস। এইটাই হচ্ছে ব্রঙ্কাস। মানে বাংলাটা সত্যি বলছে আমি জানি না, আমি তোদের কাছে কনফেস করলাম, এটা ব্রঙ্কাস। ব্রঙ্কাসকে ব্রঙ্কাস বলে নাকি বলে? ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে এরকম গাছের মতন ভাঁজ ভাঁজ হয়ে যায়, ব্রঙ্কিউলস বলে। ওকে, ব্রঙ্কিউলস। এখন আর বাংলা বাংলা করতে হবে না, ভুলে যা। আর তারপরে আমাদের সেই মিডল নাম্বারের অ্যালভিওলি, বায়ুথলি, এই জিনিসটা পাই। আমি আবার বলে দিচ্ছি পথটা। নাসার পথ দিয়ে চলে আসছে বায়ুমণ্ডল, এপিগ্লটিস, গ্লটিস and glottis followed by epiglottis followed by larynx, trachea, bronchus, bronchioles, alveoli হয়ে দাঁড়িয়ে যায়। বলতে বললাম এই হচ্ছে আমাদের পথ। এই যদি আমাদের পথ হয়, এক্সচেঞ্জ যখন জোন হয়, মেইনলি আমাদের যে টোটাল যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা ঘটতে 1 মিনিটে 12 থেকে 16 বার ঘটনাটা ঘটছে। মানে বায়ু ঢুকছে, বায়ু বেরোচ্ছে, 1 মিনিটের মধ্যে 12 থেকে 16 বার ঢোকা বেরোনো হয়ে যাচ্ছে। তার মানে ধরে নে 12 দুগুণে 24 বার এই জিনিসটা হয়ে থাকে। মানে কতটা স্পিডে হয়, কতটা ফাস্টে হয়। আমি যে তোকে ক্লাস করাচ্ছি 2 ঘন্টা ধরে, আমার কিন্তু সারাক্ষণ ধরে, বরঞ্চ আমার রেটটা বেশি হচ্ছে, রাদার তোরা বসে থাকছিস তার তুলনায়। ওকে, নেক্সট আমরা জেনে নিই প্রসেসটা কিরকম। মানে যেটাকে আমরা বলে থাকি ইন্সপিরেশন আর এক্সপিরেশন। কি হচ্ছে? খুব সিম্পল। আমি যদি এটা একটা পিকটোরিয়াল প্রেজেন্টেশন করি, আমরা দেখতে পাবো এই যদি লাং হয়, বাতাসটা নাকি প্রবেশ করছে লাঙের মধ্যে, ইন্সপিরেশন প্রবেশ করছে। প্রবেশ যখন করছে, মনে রাখবি এই যে ডায়াফ্রামের সাথে মানে মধ্যচ্ছদার সাথে যে ইন্টারকস্টাল মাসলটা থাকে, পুশ করে নিচের দিকে ঢালার কারণে আমাদের ডায়াফ্রাম যে ব্যাপারটা রয়েছে কন্ট্রাক্ট হয়, মানে মধ্যচ্ছদার সংকোচন, টান টান করে সংকোচন, মধ্যচ্ছদার সংকোচন ঘটে। এগুলো ইন্ডিভিজুয়ালি কোয়েশ্চেন আসবে। মধ্যচ্ছদার সংকোচন যে করবে, টান টান করবে, সঙ্গে সঙ্গে এখানে যে রিব রয়েছে, মানে হচ্ছে তোর হাড়, পঞ্জরশ্মি আমরা যেটাকে বলে থাকি, রিবসটা কিন্তু সঙ্গে সঙ্গে বেড়ে যায়, বড় হয়, নর্মালের থেকে আকারে গুলো বড় হতে থাকে। আর এর মধ্যে যে ভলিউম ইনক্রিজ হয়ে যায়। এটাই হচ্ছে গোটা ইন্সপিরেশনের ব্যাপার। আমি আবার বলছি, মধ্যচ্ছদা কন্ট্রাক্ট হয়, মানে মধ্যচ্ছদা সংকোচন হচ্ছে, এই মধ্যচ্ছদা সংকোচন হচ্ছে বলে টানটান হচ্ছে। যেই মধ্যচ্ছদা সংকোচন হচ্ছে, এটার মধ্যে এরিয়া ভলিউম বেড়ে যাচ্ছে। আর রিবস, এখানে যে যুক্ত যে পঞ্জরশ্মি রয়েছে, তারাও কিন্তু সরে যায়, যাতে কিনা তোর ভলিউমটা, জায়গাটা বড় হতে পারে। আর যখন এক্সপিরেশন হচ্ছে, মানে বিপরীত ঘটনা ঘটতে থাকছে,
এই পার্টিকুলার বিপরীত ঘটনার ক্ষেত্রে আমাদের পুরো উল্টো ঘটনাটা ঘটে। কিরকম উল্টো ঘটবে? এখানে প্রেসার পড়ে। প্রেসার পড়া মানে হচ্ছে ডায়াফ্রাম, মানে তোর একটা গার্ডারের কথা ভাব, একটা গার্ডার টান করছিস, জোরে টানছিস, টানলে তোর মাঝখানে ভলিউমটা বেড়ে গেল, তো তুই একটা বড় কিছুকে গার্ডার দিয়ে, একটা ছোট গার্ডার দিয়ে তুই বাড়তে চাইছিস, তাহলে অটোমেটিক্যালি যে স্ট্রেচ করছিস তার মানে কন্ট্রাক্ট করছিস, তুই গার্ডারটা ছেড়ে দিবি। জাস্ট ভেবে দেখ, ছেড়ে দিবি মানে গার্ডারটাকে তো রিল্যাক্স করে দিবি। তো এই যে ভলিউমটা তো জোরে টেনে টেনে বাড়িয়ে রেখেছিস, তো যেই রিল্যাক্স করবি সঙ্গে সঙ্গে ডায়াফ্রামটা আবার ছোট হয়ে গেল, এই টোটাল এরিয়াটা ছোট হয়ে গেল। রিপকেজ আবার নিজের জায়গায় ফিরে আসলো। রিপকেজ যেগুলো ইনক্রিজ করেছিল, বেড়ে গেছিল, দে রিটার্ন ব্যাক টু দেয়ার ওন পজিশন। আন্ডারস্টুড? তোমরা আবার এদিক থেকে চাপ পেয়ে যাবে। তারপরে কি হবে? এখান থেকে বাতাস বেরিয়ে যেতে থাকবে, দ্যাট ইজ কল্ড এক্সপিরেশন, শ্বাস ত্যাগ। আন্ডারস্টুড? এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসলেও আসতে পারে, এখান থেকে কোয়েশ্চেন আসলেও আসতে পারে যেটা ডায়াফ্রামের পরিবর্তন, কখন কন্ট্রাক্ট করে কখন রিল্যাক্স করে। শ্বাস গ্রহণের সময় কন্ট্রাক্ট করে, শ্বাস গ্রহণের সময় সংকোচন ঘটে ডায়াফ্রামের ক্ষেত্রে, আর শ্বাস ত্যাগের সময় আমাদের ডায়াফ্রাম মানে মধ্যচ্ছদা রিল্যাক্স হয়। মানে হচ্ছে রিল্যাক্সে বাংলায় কি বলবো, মানে প্রসারণ ঘটে। ওকে, এখান থেকে এইটুকুনি আসতে পারে। বাট আমি তোমাদের এই রাস্তাটা, পথটা আমি আবার বলছি, এটা ছোটবেলাকার পড়া, কিন্তু এপিগ্লটিস, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, দেন অ্যালভিওল, এই রাস্তাটা যেন ভালো করে মনে থাকে। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাচ্ছি লাং ক্যাপাসিটিতে, মানে হচ্ছে তোর লাংয়ের ধারণ ক্ষমতা। মোটামুটি ওকে, দেখো লাংয়ের ধারণ ক্ষমতার কথা যদি বলা হয়, কতগুলো ভাগে আমরা ধারণ ক্ষমতাকে ভাগ করে থাকি। তো ফার্স্ট ওয়ান, যেটাকে আমরা টিভি বলে থাকি, দ্যাট ইজ কল্ড দ্য টাইডাল ভলিউম। নোটসে এটা ভালো করেই লেখা রয়েছে, আমি তাও তোদের বলে দিচ্ছি। এটা 4-5টা পাতা পরে দেখবি তোদের লেখা রয়েছে, তোদের নোটসেও থাকবে, এটা অবশ্যই থাকবে। তো আমরা স্টার্ট করি সেগুলো যেগুলো আমাদের আসার চান্সেস হাই। ফার্স্ট হচ্ছে টিভি, টাইডাল ভলিউম 500 ml। নর্মাল শ্বাস গ্রহণ, নর্মাল শ্বাস ত্যাগ, সেই সময় যে লাংয়ের ক্যাপাসিটি, তোমার লাংয়ের যে কি বলবো ক্যাপাসিটি, মানে কি বলবো ধারণ ক্ষমতা, দ্যাট ইজ টিভি, টাইডাল ভলিউম 500 ml। ফলোড বাই আইআরভি, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, মানে হচ্ছে তোর 500 ml প্লাস এক্সট্রা। এক্সট্রা মানে কিরকম এক্সট্রা? মানে হচ্ছে তোর বায়ু হচ্ছে, তার সাথে তুই যদি কিছু এক্সট্রা অ্যাড করতে পারিস, দ্যাট উইল বি এক্সট্রা, that gives you the result of 3500 ml থেকে 3000 ml। নর্মাল শ্বাসগ্রহণ শ্বাস ত্যাগের মধ্যে যখন তুই জোর করে বেশি শ্বাস গ্রহণ করতে পারিস, দ্যাট ইজ কল্ড ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। কোয়েশ্চেন আসে ভ্যালু দিয়ে। The next one is the ERV, মানে এক্সট্রা। ERV ক্ষেত্রে নর্মাল শ্বাস গ্রহণের পর যখন তুই শ্বাস ত্যাগ করছিস, নর্মাল শ্বাস ত্যাগ, নর্মালের ওপরে তোকে ডাক্তার বললো জোরে নিঃশ্বাস ছাড়ো, এই যে তুই প্রশ্বাস কিংবা নিঃশ্বাসটা ছাড়ছিস ফোর্সফুল, সেটা 1000 থেকে 1200 ml। এরপর হচ্ছে আরভি, রেসিডুয়াল ভলিউম। হোয়াট ইজ রেসিডুয়াল ভলিউম? আরভি আমরা যেটাকে বলে থাকি, এটা হচ্ছে তোর এক সেকেন্ড দাঁড়া, কোন দেখো হ্যাঁ, ইআরপি কত দিয়েছে তোদের বই? 1200 থেকে 1000, তাই তো নাকি? ইআরপি নেই? ইআরপি ভ্যালু মোটামুটি 1000-1200 মধ্যে, মানে ওটা ভেরিয়েবল, 1200 হতে পারে, কোনো ব্যাপার না। ওকে, এরপরে মনে রাখবি যেটা, সেটা হচ্ছে আরবি, রেসিডুয়াল ভলিউম আমরা বলবো। তার উপর আমরা আরেকটা জিনিস দেখে নিই, দ্যাট ইজ এফআরসি। এফআরসি কি? এফআরসিটা মানে হচ্ছে তোর ফোর্সফুলি রিজার্ভ যে ভলিউমটা রয়েছে, সেটাকে আমরা এফআরসি বলে। এটা মেন যে ভ্যালু
2100 থেকে 2300 আমি তাহলে এখন লাস্ট মিনিট সাজেশন দেবো only focus on the value only focus on the value definition পড়ার দরকার নেই definition আমাদের MCQ এর জন্য প্রয়োজন নেই we have to focus on the value student are ভীষণ confused so better focus on that এবার হচ্ছে RB residual value মানে সাধারণ সাতটাকে পরে যে অবশিষ্ট বায়ু যেটা পড়ে থাকে দ্যাট ইজ ফর দ্য রেসিডুয়াল ভলিউম সেটাও কিন্তু 1100 থেকে ইয়ারবিটা 1100ই হবে ঠিকই বলেছিস ইয়ারবি হচ্ছে নর্মাল যে সাবস্ক্রাইব করলি তার উপরে ফোর্সফুল সাবস্ক্রাইব সেটা হচ্ছে ইয়ারবি আরবি হচ্ছে তোর রেসিডুয়াল ভলিউম যেটা পড়ে থাকে সেটা হচ্ছে 1100 থেকে 1200 ইন্সপিরেটরি ক্যাপাসিটি হোয়াট ইজ আইসি আইসি মানে হচ্ছে তোর আইআরবি প্লাস টিভি মানে এই টাইগার ভলিউম প্লাস এইটা দুটোকে অ্যাড করে যেটা পাবি সেটা মোটামুটি ধরে নে 3500 ml দ্যাট ইজ কল্ড দ্য ইন্সপিরেটরি ক্যাপাসিটি ইন্সপিরেটরি ক্যাপাসিটির ফলে ভাইটাল ক্যাপাসিটি ভিসি ভিসি মানে হচ্ছে আইসি প্লাস ইআরবি আইসি প্লাস ইআরবি মানে হচ্ছে তো 3500 ml প্লাস মোটামুটি আমি 1000 যদি ধরি তাহলে 4500 ml VC vital capacity and last one that is very important that is TLC total lung capacity এটা কিন্তু মোটামুটি 5000 থেকে 6000 পর্যন্ত হতে পারে তাহলে বলবি যে ম্যাম এখানে ইম্পর্টেন্ট কোনটা আমাদের আসতে পারে আমি তোদের বলবো নিটের ক্ষেত্রে আমি বলবো ম্যাথস আর কালাম আসতে পারে তোমরা যে কোনো জিনিসকে একটু ভালো করে ভ্যালিউস গুলো করবে ভ্যালিউস গুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে these are very important all the values of lung capacity তোমার হার্টে লাংয়ে ধারকত্ব কতটা ক্লিয়ার আন্ডারস্টুড বুঝতে পারলাম নেক্সট ফোর্সফুল ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি এক্সচেঞ্জ অফ গ্যাসেস গ্যাসের আদান প্রদান সেই অংশে বোর্ডটা মুছে ওকে দেখবেন এক্সচেঞ্জ অফ গ্যাসেস মানে হচ্ছে যে গ্যাসের আদান প্রদান যেটা হচ্ছে এটা কিন্তু কতগুলো জিনিস নিয়ে আমরা কাজ করব দেখে নি কি আগে ড্রয়িংটা করি তাহলে তোদের কাছে আমার বোঝানোটা ইজি হয়ে যাবে এটা একটা অ্যালপিএফ এটা হচ্ছে হার্ট ঠিক আছে ঠিক আছে এটা দেখেই তোরা বুঝতে পারছিস এটা হচ্ছে আমাদের হার্ট এটা হচ্ছে আমাদের অ্যালভিওলি মানে হচ্ছে তোর বায়ুথলি আর এই যে টোটাল এটা হচ্ছে তোর ডাবল সার্কুলেশন মানে হচ্ছে রাস্তা এই রাস্তাটার ক্ষেত্রে আমরা মেইনলি যেটা দেখতে পাই অ্যালভিওলিতে এক্সচেঞ্জ অফ গ্যাসেস যখন হয় গ্যাসের আদান প্রদান যেটা হয়ে থাকে সেটা কার উপর নির্ভর করে গ্যাসের আদান প্রদান হয় পার্শিয়াল প্রেশার মানে হচ্ছে অক্সিজেন কিংবা কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে বাংলায় আমরা যেটাকে বলে থাকি পার্শিয়াল প্রেশারই বলে থাকি মানে হচ্ছে পার্শিয়াল
চাপ মানে বাংলা কি বলবো, পার্শ্ব চাপ, পার্শ্ব প্রেশার, এই দুটোর ডিফারেন্সেস মানে হচ্ছে ভিন্নের বাংলা ইজ ভেরি ডিফিকাল্ট। দুটোর ডিফারেন্স মানে হচ্ছে তফাৎ, দুটোর তফাৎ, এই তফাতের উপরে কিন্তু গোটা এক্সচেঞ্জ অফ গ্যাসেস দাঁড়িয়ে রয়েছে। কি তফাৎ? কার বেশি কার কম, যেখানে বেশি আছে বেশি থেকে কমে যাবে। কেন যাবে? বলি ম্যাম সিম্পল ডিফিউশন হবে, ব্যাপন পদ্ধতিতে, সিম্পল ব্যাপন, ডিফিউশন মানে ব্যাপন। তো দিস ইজ দ্য অনলি থিং, ব্যাপন পদ্ধতির মাধ্যমে বেশি থেকে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে আইদার অক্সিজেন যাবে কিংবা CO2 যাবে। পুরো ঘটনাটা এটার উপরেই দাঁড়িয়ে রয়েছে। অবিশ্রবণ, অবিশ্রবণ না না, ডিফিউশনের বাংলা ডিফিউশন আর অসমোসিস মানে কি? অবিশ্রবণ। তাহলে দেখো সিম্পল সিম্পল ডেফিনেশন। এই হচ্ছে ঘটনা। তো এই ঘটনাটা ঘটানোর জন্য আমাকে পার্শ্ব প্রেশারটা জেনে নিতে হবে, মুখস্থ করতে হবে পার্শ্ব প্রেশারটা। আপনিদের ক্ষেত্রে PO2 104 mmHg হয়, মনে রাখবেন। whereas PCO2 40 mmHg, ভেরি গুড। যখন এই অ্যালভিওলি বায়ুথলির মধ্যে এইসব ঘটনা ঘটে থাকবে, সঙ্গে সঙ্গে আমাদের বায়ুথলি বলবে যে আরে আমার তো অক্সিজেন বেড়ে গেছে, আমি আর রাখতে পারছি না, আমাকে ছেড়ে দিতে হবে। একদম সিম্পল মাথায় রাখবে, যখনই অ্যালভিওলিতে PO2 পার্শ্ব প্রেশার ও অক্সিজেন 104 mmHg হচ্ছে বেশি, আর আমি যদি এখানে কোনো হিসেবটা দেখাই যে এই জায়গাটা মানে সিস্টেমিক ব্লাড, এই যে টোটাল সিস্টেমিক যে ব্লাডটা রয়েছে, এখানে তো পার্শিয়াল প্রেশার হচ্ছে PO2 95, ভেরি গুড, 80, আর PO2 হচ্ছে CO2 40। তো তোমরা এখানে যদি এটাকে কম আছে, দ্যাটস সিম্পল, অ্যালভিওলি থেকে রক্ত সিস্টেমিক ব্লাডে ঢোকা শুরু করে। সো দ্য পার্শিয়াল প্রেশার যার যত বেশি হবে, আমি যদি বলি এক্সচেঞ্জ অফ ব্লাড থেকে রক্ত থেকে টিস্যুতে যাবে মানে কোষ যাবে, বলি ম্যাম কেন যাবে? অ্যালভিওলি রক্ত থেকে কোষে যদি যায় তাহলে এটা অবশ্যই পার্শিয়াল প্রেশারের তফাৎ। এবার তুই আগে আমি তোকে অ্যালভিওলি কথা বলি, ব্লাড থেকে কোষ, অ্যালভিওলি থেকে ব্লাড, রাস্তাটা ক্লিয়ার হয়েছে? অ্যালভিওলি একটু গোড়ার দিকে দেখ সবাই, অ্যালভিওলি থেকে রক্ত, রক্ত থেকে কোষ, এখানে একটা কোষ ছিল আমি আসতে ভুলে গেছি, কেন যাবে? বলবি ম্যাম এটা 140 104 রয়েছে, এখানে 90 রয়েছে, 95 রয়েছে, আর এখানে 40 রয়েছে। এবার বুঝতে পারছিস যে কেন যায়? তুই ব্রিথ ইন করলি, তোর অ্যালভিওলি রক্ত নিয়ে নিল, অক্সিজেন নিয়ে নিল, বেড়ে গেল, তোর অ্যালভিওলি এখন ভর্তি ভর্তি অক্সিজেন রয়েছে, আর সামলাতে পারছে না, আমাকে দিতে হবে আমাকে দিতে হবে করছে। কে রয়েছে পাশে নেওয়ার জন্য? ব্লাড রয়েছে, ব্লাড যদি কিছুটা দেবো না, ব্লাড দিয়ে নিয়ে নিল 95, সব হার্ড ওয়ার্ড বসে রয়েছে অক্সিজেন ডেফিসিয়েন্সি। এই বললো যে আমি 95 রয়েছে, কোষ বলছে আমি আমার 40, আমাকে দে আমাকে দে আমাকে দে। সো দিস ইজ দ্য থিংস আর গোয়িং অন। It's as simple as that. আমি মজা করে পড়াচ্ছি, বাট বইয়ে প্রচুর প্রচুর ডিটেইলিং করা রয়েছে। বাট দ্য মেইন জিস্ট ইজ দিস মজা, 104 থেকে 95 এ যাবে, 95 থেকে 40 mmHg যাবে, কে যাবে? অক্সিজেন যাবে। তাহলে ফাইনালি বুঝতে পারছি কি করে হচ্ছে। একে দিল খুব মজা করে, এখানে এখানে আসছে, আরে তোর তো 95 আমার 40, দে আমাকে দে। ও তখন বলবে ঠিক আছে দিচ্ছি, জানা দিচ্ছি, দিয়ে দিল, ব্যাস দিয়ে দিল, খুব খুশি। ও এবার কি করবে? ব্রিদিং করছে, রেসপিরেশন করছে, হ্যানা করছে, টানা করছে করে CO2 তৈরি করবে। এবার CO2 ভীষণ ইনসুলেট, CO2 বলবে যে আমাকে এবার দে, জানা দিচ্ছি। এবার CO2 যখন দেখছে সেম জিনিস হচ্ছে, CO2 এখান থেকে এখানে যেটা রয়েছে স্যাচুরেশন ফিগার, CO2 হচ্ছে 45 আর এর হচ্ছে তো 40, এইখানে হচ্ছে PCO2, পেনে গালি করছে না রে, মানে পেনও চাইছে না পড়াই নাকি, না চাইলেও আমার পড়াতে হবে। এবার আমি বলছি স্যার
কোষ 45 mmH 3 CO2 এই ধরনের চলে যাবে, এই এখান থেকে রিলিজ করবে তোর কোষে ব্লাডের মধ্যে যেটা আসবে সেটা যদি দেখিস that is 40 mmH ব্লাড থেকে তোর অ্যালভিওলিতে এখানেও মোটামুটি 40 থেকে 35 mmH হয়, এখানে CO2 তাহলে 3 CO2 যাত্রাটা বলে বোঝা গেল। কোষ থেকে রক্তে, রক্ত থেকে অ্যালভিওলিতে এরকম ভাবে গ্যাসের এক্সচেঞ্জ হয়ে থাকে, বোঝাতে পারলাম। আবার বলছি মেইনলি যদি কোশ্চেন আসে এইখান থেকেই কোশ্চেন আসবে, 104 থেকে 95 টু 40 mmH কোষের মধ্যে চলে গেছে। কোষের মধ্যে ইন্টারনাল রেসপিরেশন হলো, আফটার দ্য রেসপিরেশন দিন টেক্স প্লেস রিলিজ অফ CO2 রিলিজ কেন করবে? কোষের মধ্যে কনসেন্ট্রেশন বেশি আছে 45, ছেড়ে দেবে 40 থেকে এটা 35 হলেই নেমে গেলে সঙ্গে সঙ্গে এখান থেকে CO2 টা বেরিয়ে যাবে। আর তুই ব্রিথ আউট করে নিঃশ্বাসের মাধ্যমে, প্রশ্বাসের মাধ্যমে তুই CO2 টাকে বাইরে বার করবি। বোঝাতে পারলাম? সবাই বুঝেছিস? ক্লিয়ার? তো দিস ইজ ফর দ্য এক্সচেঞ্জ অফ গ্যাসেস, সেটা বিভিন্ন ভাবে হতে থাকে। এবার আমি অলমোস্ট সেকেন্ড লাস্ট পজিশনে চলে এসেছি আজকের নোটসে, যে হচ্ছে ট্রান্সপোর্টেশন অফ গ্যাস। ওটা বুঝবে? বুঝি? ওকে, গ্যাসের যে ট্রান্সপোর্টেশন, দুটো গ্যাস ট্রান্সপোর্ট হয়, একটা জানি অক্সিজেন আর একটা জানি CO2। আমরা কিছু অক্সিজেনটা একটু দেখে মাঝে মাঝে নেমে যায়, মানে ওটা কমতে হবে না, ওখান থেকে এখন এক্সচেঞ্জ হতে গেলে একটু তো কম হবে, ডিফারেন্স হতে গেলে CO2 ডিফারেন্স 45, মানে ওই তোর কাছাকাছি আসে। একটাও যদি কম থাকে, এক ডিজিট কমলে CO2। আমি বলেছিলাম না যে অক্সিজেনের থেকে CO2 কিন্তু মানে তোর অ্যাকসেপ্টেন্সটা সবসময় বেশি, মানে একটা অ্যাটমসফিয়ারে CO2 যদি থাকে, অক্সিজেনও থাকে, দুটোর মধ্যে ডেভিয়েশন ধরে নে 0.1%, CO2 যদি 0.1%ও বেশি লাগে তাহলে আমাদের সিস্টেম CO2 নিয়ে নেবে, ওই রকমই একটা ব্যাপার। ওকে, তো আমরা দেখে নিই ওটা কি করে আমাদের রক্তের মধ্যে দিয়ে বইছি, দুই রকম ভাবে বলছি। একটা হচ্ছে মাত্র 3% প্লাজমাতে ডিজলভ হয়, আর বাকি যে 97% রয়েছে সেটা হচ্ছে অক্সিহিমোগ্লোবিন। ভেরি গুড। তোমাকে এই অক্সিহিমোগ্লোবিন হচ্ছে, এটা নিয়ে আমরা একটা গ্রাফ করে থাকি। তো লেটস টক অ্যাবাউট দ্য গ্রাফ। দিস গ্রাফ ইজ কল্ড দ্য স্যাচুরেশন গ্রাফ, এখানে আমরা একটা সিগময়েড গ্রাফ মেইনলি দেখে থাকি। এখানে আমরা নিচে এক্স অ্যাক্সিসে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন নিচ্ছি, আর এটা হচ্ছে তার পার্সেন্টেজ স্যাচুরেশন। ঠিক আছে, এটা 100 যদি হয়, এটা হচ্ছে 50। মেইনলি মনে রাখবি যে গ্রাফটা হয় সিগময়েড হয় মেইনলি, একদম বেসিক সিগময়েড। সিগময়েড বলছে নাকি এর যখন ইনিশিয়াল 0 থাকে তখন অক্সিজেন থেকে মানে হিমোগ্লোবিন থেকে অক্সিজেন ছাড়তে থাকে 0, বেসিক। অক্সিজেন আর হিমোগ্লোবিনের মধ্যে কোনো বন্ধন হয় 0। আর রক্ত কোষে যখন সিগময়েডের মোটামুটি আলটিমেট এই জোনটায় থাকে তখন ম্যাক্সিমাম ইনটেক হয়ে যায়। ওটার সাথে হিমোগ্লোবিনের বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে, ওটা হিমোগ্লোবিন বেস্ট ফ্রেন্ড একদম সিগময়েডের লাস্টে। তো বেস্ট ফ্রেন্ড যদি হয়ে থাকে, মাঝে মাঝে একটা জায়গা রয়েছে দ্যাট ইজ P50, কোশ্চেন থাকে P50, দ্যাট ইজ দ্য হাফ স্যাচুরেশন। P50 ডিনোট করছে কিংবা সিগনিফাই করছে যে হিমোগ্লোবিন এবার অক্সিজেনের সাথে বন্ধুত্বটা পাক্কা বন্ধুত্ব করছে, পাক্কা দোস্তি, হাফ স্যাচুরেট হয়ে গেছে। চারটে হিমোগ্লোবিনের মধ্যে দুটো হিমোগ্লোবিন স্যাচুরেট সম্পৃক্ত হয়ে গেছে, বাকি দুটো এবার সম্পৃক্ত হবে। ওকে, তার মানে আমি বলতে পারি
বলার আগে আর লেখার মতন পেরে H/2 ও H, তাই কি না ভুল লিখলাম? বল H/4 মুশকিল কি হবে বল? H/4 ও H, আরে বল কিছু। Hb4O8 এটাই হচ্ছে মানে চারটে হিমোগ্লোবিন দুটো দুটো করে অক্সিজেনের সাথে বন্ধনী করে মোটামুটি একটা স্যাচুরেশন হয়। This is the thing which is called the P50. খুব ভালো বলো P50 টা হলো। এবার এই যে গ্রাফটা রয়েছে, এই প্লটটা রয়েছে, আমরা দুটো পসিবিলিটিস দেখতে পাই। আইদার সে বাঁ দিকে যাবে কিংবা সে ডান দিকে যাবে। দেখি যদি সে বাঁ দিকে লেফট সাইড মানে আমার লেফট সাইড এদিকে ওদেরও লেফট সাইড। লেফট মানে হচ্ছে গুড, লেফট সাইড কমবে, ভেরি গুড। মানে হচ্ছে লেফট সাইডে যদি যায় মানে তোর এই গ্রাফটা যদি দেখিস লক্ষ্য করে করে বাঁ দিকে যাচ্ছে, তার মানে ইউ আর ভেরি মাচ কনফার্ম যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের বাইন্ডিং খুব ভালো হচ্ছে। এই এফেক্টটাকে কি বলে বল? হ্যালডেন এফেক্ট, ভেরি গুড। তো যখন লেফটে যাবে হ্যালডেন এফেক্ট, হ্যালডেন এফেক্ট মানে হচ্ছে বাইন্ডিং হচ্ছে খুব ভালো। আর ভালো মানে বলবি এই CO2 থেকে না অনেকটা অক্সিজেন বেশি আছে। Partial pressure of CO2 is lesser than partial pressure of oxygen. তোর সিস্টেমে কিংবা তোর ব্লাডে অনেক বেশি অক্সিজেন আছে than that of carbon dioxide. ফার্স্ট ক্রাইটেরিয়া। শুধু একটাই ক্রাইটেরিয়া না, আরো ক্রাইটেরিয়া রয়েছে। কি ক্রাইটেরিয়া? ডিপিজি করবে, লো ডিপিজি, লো পিএইচ, বাড়বে বাড়বে, লো এইচ প্লাস আয়রন আর তাপমাত্রা, ভেরি গুড। আর হাই পিএইচ প্লাস করে তো খুলে রেখেছি, ভেরি গুড। এইটা নিয়ে আমরা কিন্তু একটা শিওর শর্ট 3টে কোশ্চেন লাগিয়ে দিতে পারবো এই কনসেপ্টটা নিয়ে। নিটের 2টো কোশ্চেন এখান থেকে আসছে, ঠিক আছে? আর আমার কথা বিশ্বাস করে ট্রাস্ট মি, লাস্ট 2 বছর ধরে জেনপাসে এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন হার্ডলি একটা দুটো এসেছে। এইটুকুনি মনে আছে, সব মনে থাকবে। কি জানি যে লাস্ট মিনিট যেমন ভাবে করাচ্ছি, ক্লাস অ্যাবসেন্ট করিস না। আর যারা অনলাইনে রয়েছিস মেক শিওর বায়ো ক্লাসটা অ্যাটেন্ড করিস। ওকে, আমি তোদের জাস্ট একদম মানে ফাইনাল লাস্ট মিনিটের মতন করে পড়াচ্ছি। তোরা দেখেছিস ম্যাম এই চ্যাপ্টারটা ওটা 3 সপ্তাহ ধরে পড়িয়েছে। আজকে ম্যাম এই চ্যাপ্টারটা 45 মিনিটসে পড়াচ্ছে। কিছু তো একটা হচ্ছে কিন্তু পড়ানোতে কি কোনো তফাৎ রয়েছে না? জিনিসটা একই পড়াচ্ছি আমি, এরকম না হ্যান্ড বাই ঘন্টা পড়িয়ে দিচ্ছি না, আমি সেটাই পড়াচ্ছি কিন্তু লাস্ট মিনিট পড়ানো, বুঝতে পারছি যে তফাৎটা কি, এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। চলো এবার আমার গ্রাফটাকে আমি বাঁ দিক থেকে শিফট করে ডান দিকে নিয়ে যাচ্ছি। কি এফেক্ট হবে? ভেরি গুড, রাইট সাইড। বোর এফেক্ট মানে হচ্ছে partial pressure O2 lesser than partial pressure CO2, high EPG, H plus temperature, আর low pH, very good, একদম 100 পারফেক্ট। এই হচ্ছে আমার ঘটনা ঘটবে। তাহলেই তো এই যে এফেক্ট হ্যালডেন এফেক্ট আর বোর এফেক্ট আমাদের স্যাটিসফ্যাক্টরি ভাবে হয়ে গেল। বারবার করে বলছি হ্যালডেন এফেক্ট আর বোর এফেক্টটা আমাদের পারফেক্টলি মনে রাখতে হবে। কেন? কারণ আমাদের পরীক্ষার জন্য কিন্তু দিস আর পারফেক্ট ফর এমসিকিউ। তোমাদের যখন কম্বিনেশন দেবে কোয়েশ্চেনে, যে কম্বিনেশন যে কোনটা সঠিক খুঁজে বার করো, তো তোমার সঠিকই কিন্তু এই জায়গাটা কিন্তু গেম চেঞ্জার। তোমার যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে ইউ ক্যান নট বি এবল টু রাইট দিস ওয়ান, যে কোনটা বাড়বে কোনটা কমবে। আমি সেজন্য একদম টেলিগ্রাফিক্যালি লিখে দিয়েছি ফর ইউর এমসিকিউ পারপাস। বাঁ দিকে ডান দিকে, বাঁ দিক মানে অক্সিজেন কমছে, ডান দিক মানে হচ্ছে CO2 কমছে। যাই করে মনে রাখ বাঁ দিক হচ্ছে হ্যালডেন আর ডান দিক হচ্ছে বোর এফেক্ট। ওকে, গট দ্যাট ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাচ্ছি পোর্শনটায়, যেটা আমরা অলমোস্ট শেষের দিকের পোর্শন, যেটাকে আমরা বলে থাকি হ্যামবার্গার ফেনোমেনা, অথবা আমরা এটাকে বলে থাকি তো বাইকার্বনেট এফেক্ট। মোটামুটি
ওকে, চলো। বাইকার্বনেট এফেক্ট আমাদের এক্সামে অত ডিটেইলিং করার দরকার নেই, অনলি দ্য নেম অফ দ্য এনজাইম। যেখানে এনজাইম রিলেটেড কোয়েশ্চেন থাকে, কার্বনিক অ্যানহাইড্রেট মনে আছে তোদের? এক্স্যাক্টলি, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। এখানে CO2 কিন্তু মনে রাখবি বাইকার্বনেট রূপে মোটামুটি মনে রাখবি অনেকটা বেশি যেতে পারে। কতটা? 70%। এই 70% CO2 যখন যাচ্ছে, how they are transforming CO2 from H2O, H2CO3. Then H3CO3 dissociates by the action of the enzyme carbonic anhydrase. বানানটা ভুল লিখছি, দেখো তো ইংলিশে। এই মজাকারের সাথে করে H plus plus HCO3 minus is the buffer of blood. রক্তের বাফার, which is the buffer? Bicarbonate, HCO3 minus. That is mainly act in the blood plasma. In the plasma buffer কিন্তু মনে রাখবি। Okay, that is mainly helping out to maintain the buffer, মানে pH টাকে ব্যালেন্স করতে হেল্প করছে this carbonate। তো তোদের এখানে যে কোশ্চেনটা আসে এনজাইম, এনজাইমের আমাদের যখন এনজাইম চ্যাপ্টার বায়োমলিকুলে পড়বো, আমাদের মনে আছে যে আমি তোদের বলেছিলাম টার্নওভার নাম্বার, মনে আছে? টার্নওভার নাম্বার আবার বলবো বায়োমলিকুল চ্যাপ্টারে। টার্নওভার নাম্বার মানে যার যে পার্টিকুলার এনজাইমের মানে তোর পরিবর্তন করতে যত তাড়াতাড়ি করতে পারে তাকে বলে টার্নওভার নাম্বার। সব থেকে বেশি টার্নওভার নাম্বার উই হ্যাভ দ্যাট ইজ ইন দ্য কার্বনিক অ্যানহাইড্রেট। যে দ্রুত H2CO3 কে ডিসোসিয়েট করে H plus HCO3 মাইনাস, মানে রক্তের বাফারটা ইমিডিয়েট তৈরি করতে পারে। ঠিক আছে, এই বাফার রিলেটেড কোশ্চেন আসবে কিন্তু। আর বাফারটা কোথায় থাকবে? রক্তের মধ্যে থাকবে না, প্লাজমাতে থাকবে। আর এই বাফারটাকে ব্যালেন্স কে করছে কোন আয়ন? K প্লাস আয়ন, K প্লাস পটাশিয়াম আয়ন ব্যালেন্স করছে। এটা তাহলে মোটামুটি আমরা এগুলো জেনে নিলাম। আরেকটা জিনিস মনে রাখবি, যেটা কার্বো হিমোগ্লোবিন আর কার্বামিনো হিমোগ্লোবিন, আমি ইংলিশে লিখছি কার্বামিনো হিমোগ্লোবিন রূপে 20 থেকে 25% মাত্র রক্তের মধ্যে থাকে। বাইকার্বনেট রূপে 70%, 20 থেকে 25% কার্বামিনো হিমোগ্লোবিন রূপে থাকতে পারে। অর্থাৎ এই হচ্ছে আমাদের টোটাল সিনারিও। আর লাস্ট আমাদের যে কোশ্চেনটা রয়েছে যেটা হচ্ছে আমাদের সেন্টার অফ ব্রিদিং। তোরা জানিস দুটো নাম, নিউমোট্যাকটিক সেন্টার, রেসপিরেটরি সেন্টার। তোদের নোটসে খুব সুন্দর করে লেখা রয়েছে, explanation is nicely given over there, যেখানে রেগুলেশন অফ রেসপিরেশন রয়েছে। তার সাথে আমি অ্যাড অন করছি কিছু নার্ভের কথা, যেটা আমার মনে হলো যে লেখা দরকার, আমাদের জানার দরকার কথা। এমসিকিউ মেরুদণ্ড অবলম্বন আছে শ্বাস কেন্দ্র, তার সাথে আমাদের গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ নাম্বার 9 নাম্বার আর 10 ভেগাস গ্লোসোফ্যারিঞ্জিয়াল। এই দুজন নার্ভ, cranial nerve number 9 and cranial nerve number 10 ভেগাস। ভেগাস হচ্ছে একটা মিক্স নার্ভ, আর গ্লোসোফ্যারিঞ্জিয়াল হচ্ছে একটা সেন্সরি নার্ভ। ঠিক আছে, এই দুটো নার্ভ মেইনলি হেল্প করছে আমাদের নিউমোট্যাকটিক সেন্টারটাকে রেগুলেশন করতে। ঠিক আছে, তাহলে মনে রাখবি যে আরেকটা হচ্ছে ক্যারোটিড বডি আর একটা হচ্ছে আউটিক আর্চ। লিখে রাখে, লিখে দিচ্ছি। নিউমোট্যাকটিক সেন্টার আছে তো, নোটসে আছে তো। ক্যারোটিড বডি গুলো রক্তের মধ্যে থাকে, আর একটা হচ্ছে তোর আউটার, মানে হচ্ছে তোর আউটার মানে হচ্ছে তোর কি রে বল না আমাকে। আউটার আটারি মানে নিলয় আউটার ক্যারোটিড বডি, ক্যারোটিড আর্টারি, ক্যারোটিড বডি লে ক্যারোটিড আর্টারি, ক্যারোটিড বডি, এই সবগুলো যুক্ত থাকে নিউমো এরিয়ার সাথে, যেটাকে বাংলায় আমরা শ্বাস কেন্দ্র বলে থাকি।
these are directly connected with medulla oblongata. Medulla সাথে get that? তাহলে মোটামুটি আমরা ব্রিদিং এখানেই শেষ করলাম। তিনটে চ্যাপ্টার শেষ হলো, সেল, সেল ডিভিশন, নেক্সট চ্যাপ্টার কি হবে সেটা তোমাদের কভার করে দেওয়া হবে। আমি তোদের বলবো যে মোটামুটি যেই অংশগুলোতে আজকে ফোকাস করেছি সেইগুলো মেক শিওর ভালো করে পড়বে। ওকে, ইফ देयर इज एनी डाउट অর এনিথিং এলস আমাকে জিজ্ঞেস করবে, দেখে নিচ্ছি আমি স্যারের সাথে কথা বলে জানি, স্যার বলে দেবে। কি মজার কথা একটা পড়ে যাচ্ছে, আমি কিছু আমি যদি চিনে গেছি ছেড়ে ওকে ডান। বাড়িতে গিয়ে মেক শিওর ইউ আর লার্নিং দিস চ্যাপ্টার, আদারওয়াইজ আবার সে ভুলে খেয়ে ফেলবে। এগুলো পুরোটাই আপনি এগুলো করে দেন, মানে পুরো রেডি করে দেন। নোটসে আছে তো? না না, আগে যখন পড়িয়েছিলেন তখন নোট পুরো রেডি করাই ছিল। Nice. একটা কথা বলি, আমি যেটা বলেছিলাম 12 এর এক্সাম হবে, ঠিক আছে? আমাদের এপ্রিলের ফার্স্ট থেকে এক্সাম শুরু করবো, ঠিক আছে?